আসসালামু আলাইকুম। স্কুল ম্যাথমেটিক্সে তোমাদেরকে স্বাগতম। আমি জান্নাতুল ফেরদৌস হুমায়রা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছি। আজকে আমি তোমাদেরকে বাংলা প্রথম পত্রে ক্লাস নিব বই পড়া প্রবন্ধের উপর। আসসালামু আলাইকুম। স্কুল ম্যাথমেটিক্সে তোমাদেরকে স্বাগতম। আমি জান্নাতুল ফেরদৌস হুমায়রা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছি। আজকে আমি তোমাদেরকে বাংলা প্রথম পত্রের বই পড়া প্রবন্ধটি ক্লাস নিব। চলো ক্লাসটি শুরু করি। তো আমরা এই ক্লাসে কি কি পড়ব চলো দেখে নিই। তো আমরা প্রথমে পড়ব পাঠ পরিচিতি, তারপর মূল গল্পে প্রবেশ করব। পুরো মূল গল্পটার প্রতিটা লাইন আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। এরপরে আমরা শেষে পড়ব লেখক পরিচিতি। তো বই পড়া প্রবন্ধটির পাঠ পরিচিতি যদি আমরা দেখতে পাচ্ছি বই পড়া গল্পটি লিখেছেন প্রমথ চৌধুরী। তো বই পড়া গল্পটি লিখেছেন প্রমথ চৌধুরী। আমাদের বই পড়া প্রবন্ধটি লিখেছেন কে? প্রমথ চৌধুরী। মূল উপজীব্য বিষয় কি? মূল উপজীব্য বিষয় মানে হচ্ছে মূল থিম বা মেইন থিম কি কি বিষয়ের উপরে এই প্রবন্ধটি বা গল্পটি লেখা হয়েছে? সাহিত্য চর্চার প্রতি গুরুত্বারোপ, মানে সাহিত্য চর্চার প্রতি গুরুত্বারোপ এখানে করা হয়েছে, মানে সাহিত্য চর্চাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এখানে। আমরা কিন্তু আস্তে আস্তে বই পড়া থেকে আমাদের মন উঠে যাচ্ছে, আমরা বই পড়ছি না, আমরা ফেসবুকে রিলস দেখছি, বিভিন্ন সময়ে অনেক রিলস দেখছি। কিন্তু আমরা কিন্তু আগে যখন এই ফেসবুকের এত যুগ ছিল না, আমরা কি করতাম? অবসর সময়ে বই পড়তাম, অনেক সাহিত্যের বই পড়তাম বা বিভিন্ন গল্পের বই পড়তাম, গোয়েন্দা গল্প, এটা সেটা বিভিন্ন গল্প আমরা পড়তাম। কিন্তু এখন মানুষ যেন বই পড়ছেই না। আর এই পড়াশোনার বইগুলোই মানুষ খুব কষ্ট করে পড়ছে। কারণ কি? পরীক্ষায় পাশ করতে হবে। পরীক্ষার এই বইগুলো না পড়লে, পরীক্ষা লিখতে না পারলে নাম্বার পাওয়া যাবে না, ভালো ফলাফল হবে না বা মিনিমাম একটা ফলাফল হবে না। সেটার জন্য মানুষ কি পড়ছে? শুধুমাত্র এই পাঠ্য বইগুলো পড়ছে। এর বাইরে কিন্তু অন্য কোনো গল্পের বই বা কবিতার বই কিছুই মানুষ পড়ছে না। তাহলে আস্তে আস্তে মানুষের কিন্তু অনীহা তৈরি হয়ে গেছে বই পড়ার প্রতি। তো লেখক এখানেই ফোকাস করেছে যে আসলে বই পড়া বা সাহিত্য চর্চা ছাড়া আসলে আমাদের কোনো কিন্তু গতি নেই। আমাদের অবশ্যই কিন্তু স্বশিক্ষিত হতে হবে, সুশিক্ষিত হতে হবে। তো সেটাই এখানে লেখক আলোচনা করেছেন। তো এটার মূল থিম বা মেইন বিষয়টা কি? সাহিত্য চর্চার প্রতি গুরুত্ব আরোপ করেছে। এরপর বই পড়া প্রবন্ধটি প্রমথ চৌধুরীর প্রবন্ধ সংগ্রহ থেকে নির্বাচন করা হয়েছে। বই পড়া প্রবন্ধটি প্রমথ চৌধুরীর প্রবন্ধ সংগ্রহ থেকে নির্বাচন করা হয়েছে। প্রবন্ধ সংগ্রহ থেকে নির্বাচন করা হয়েছে। একটি লাইব্রেরির বার্ষিক সভায় প্রবন্ধটি পঠিত হয়েছিল। একটি লাইব্রেরির বার্ষিক সভায় কিন্তু প্রবন্ধটি পঠিত হয়েছিল। বই পড়ার গুরুত্ব ও তাৎপর্য এখানে আলোচনা করা হয়েছে, যে বই পড়া আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং এটার যে তাৎপর্যগুলো রয়েছে সেগুলো আমরা এই প্রবন্ধের মাধ্যমে জানতে পারবো। শিক্ষা ব্যবস্থার সমস্যা ও মুখস্থ নির্ভর। আমাদের যে শিক্ষা ব্যবস্থার ত্রুটি রয়েছে এবং আমাদের শিক্ষা ব্যবস্থা যে ত্রুটিপূর্ণ, সেটা কিন্তু লেখক এখানে সুন্দরভাবে উপস্থাপন করেছে। তাহলে বই পড়া প্রবন্ধতে যে লেখক শুধু বই পড়া সম্পর্কে বলেছে, সাহিত্য চর্চা সম্পর্কে বলেছে, শুধু তাই নয়, আমাদের শিক্ষা ব্যবস্থা যে ত্রুটিপূর্ণ সেটাও কিন্তু লেখক এখানে তুলে ধরেছে। শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ এবং এর মধ্যে বিভিন্ন সমস্যা রয়েছে। মুখস্থ নির্ভর, আমরা কি করি? আমরা মুখস্থ করে তারপর পরীক্ষায় যে সেটা কি করি? উগলে দেই বা সেখানে পরীক্ষার খাতায় সেটাকে ব্যক্ত করি। আসলে আমাদের শিক্ষা ব্যবস্থাটা খুবই ত্রুটিপূর্ণ, এরকম হওয়া উচিত নয়। আমাদের শিক্ষা ব্যবস্থা যদি অন্যরকম হতো, খুব সুন্দর শেখার সুযোগ থাকতো, সেটা প্রয়োগের সুযোগ থাকতো, তাহলে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাটা আরো সুন্দর হতো। তো লেখক এখানে বিভিন্ন ভাবে আমাদেরকে উদাহরণের মাধ্যমে বোঝাতে চেষ্টা করেছে যে আমাদের শিক্ষা ব্যবস্থা আসলে ত্রুটিপূর্ণ। এরপর হচ্ছে লাইব্রেরির গুরুত্ব এখানে আলোচনা করা হয়েছে। আসলে লাইব্রেরি খুবই গুরুত্বপূর্ণ। লাইব্রেরিতে বিভিন্ন রকমের বই সাজানো থাকে, সেখানে যে আমরা পড়াশোনা করতে পারি, বই পড়তে পারি নিজের ইচ্ছা মতো। সেখানে আমাদের বাধা ধরা কোনো নিয়ম থাকে না, আমাদের মুখস্থের কোনো প্যারা থাকে না। তাহলে লেখক কিন্তু এগুলো উপস্থাপন করেছে যে লাইব্রেরি আসলে খুবই গুরুত্বপূর্ণ। এবং প্রবন্ধে ঢুকলে আমরা বুঝতে পারবো, লেখক বলেছেন সেখানে যে লাইব্রেরির কিন্তু গুরুত্ব হাসপাতালের গুরুত্বের চেয়ে কিছু কম নয়। অর্থাৎ হাসপাতালে কি মানুষ
রোগীরা যায়, সেবা গ্রহণ করে এবং অনেকে প্রাণ বেঁচে যায়। কিন্তু লাইব্রেরিকে সেটার উপরে লেখক হচ্ছে স্থান দিয়েছেন। কারণ কি, লাইব্রেরি ছাড়া আসলে সাহিত্য চর্চা বা আমাদের বই পড়া সম্ভব নয়। লাইব্রেরিতে গেলে আমরা আমাদের প্রফুল্লতার সাথে আমাদের পছন্দের বইগুলো পড়ি, কিন্তু স্কুল কলেজে কি হয়, স্কুল কলেজে যে আমরা আমাদের পছন্দ মতো বই পড়তে পারি না, আমরা মুখস্থ করি এবং পরীক্ষায় পাশের জন্য পড়াশোনা করি। এজন্য আমাদের লাইব্রেরির গুরুত্ব কিন্তু অনেক লেখক এখানে ব্যক্ত করেছেন। শেষ লাইনে দেখতে পাচ্ছি, প্রবন্ধটি এই শিক্ষা দেয় যে জাতির মানসিক বিকাশ ও সমৃদ্ধিতে বই পড়া, জ্ঞান ও সাহিত্য চর্চার কোনো বিকল্প নেই। প্রবন্ধটি তাহলে আমাদের কি শেখায়? শেখায় হচ্ছে জাতির মানসিক বিকাশ ও সমৃদ্ধিতে বই পড়া, জ্ঞান ও সাহিত্য চর্চার কোনো বিকল্প নেই। আমাদের আসলে বই পড়া ছাড়া, জ্ঞান অর্জন ছাড়া আসলে কোনো বিকল্প পথ নেই। এটাই এই প্রবন্ধটি আমাদেরকে শিক্ষা দেয়। এরপর আমরা বই পড়া প্রবন্ধটি পড়ব। তো দেখো, আমরা শুরু করি। বই পড়া শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও আমি কাউকে শখ হিসেবে বই পড়তে পরামর্শ দিতে চাইনি। লেখক কি বলছেন? যে বই পড়া শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ। লেখকের মতে বই পড়া শখটা হচ্ছে মানুষের সর্বশ্রেষ্ঠ শখ। বই পড়ার শখটা হচ্ছে মানুষের সর্বশ্রেষ্ঠ শখ। তাহলে কিন্তু এটা সর্বশ্রেষ্ঠ শখ হলেও লেখক কিন্তু কাউকে শখ হিসেবে বই পড়তে পরামর্শ দিতে চান না। কেন তিনি শখ হিসেবে পরামর্শ দিতে চান না বই পড়তে? চলো আমরা দেখে নিই এটার ব্যাখ্যাটা কি হবে। প্রমোদ চৌধুরী বই পড়তে পরামর্শ দেন না কেন, বা শখ হিসেবে বই পড়ার কথা বলতে চান না কেন, চলো দেখে নিই। প্রমোদ চৌধুরীর মতে মানুষের সর্বশ্রেষ্ঠ শখ বই পড়া, কারণ বই পড়লে মানুষের মনের সন্তুষ্টি সাধন এবং প্রাণের বিকাশ লাভ ঘটে। কিন্তু আমরা জাতি হিসেবে শৌখিন বা রুচিবান নই। এখানে শৌখিন বলতে বোঝাচ্ছে রুচিবান। এবং রোগ, শোক, দুঃখ, দারিদ্র্যের দেশে আমাদের এমন শখ করার সময় নাই। তাই লেখক আমাদের বই পড়ার পরামর্শকে কুপরামর্শ মনে করে বলেছেন। ঠিক আছে, মনে করে বলেছেন। এখানে আমাদের এই শব্দটা হবে না, এখানে ভুল এসেছে। তাহলে প্রমোদ চৌধুরী কেন বই পড়তে পরামর্শ দেন না? কারণ বই পড়া তার মতে, প্রমোদ চৌধুরী বা লেখকের মতে বই পড়া হচ্ছে একটা সর্বশ্রেষ্ঠ শখ। কিন্তু আমাদের দেশ হচ্ছে কি দুঃখ দারিদ্রের একটা দেশ। এখানে আমাদের রোগ, শোক, অসুখ, বিসুখ, দুঃখ, দারিদ্র লেগেই আছে। এখন এই দুঃখ দারিদ্রের এই দেশে মানুষকে তিনি বই পড়াটা সর্বশ্রেষ্ঠ শখ হিসেবে তিনি এখানে বলতে চান না। কারণ তখনই আমরা শখ করব যখন আমাদের মৌলিক চাহিদাগুলো থাকবে। আমাদের মৌলিক চাহিদা মিটে তারপর আমরা শখ করব। আমরা কি আমাদের খাওয়া পড়া এগুলো বাদ দিয়ে কি আমরা বই পড়তে যাব? আমরা কখনো পড়বো না। কিন্তু আমাদের যদি মৌলিক চাহিদাগুলো পূরণ হয় সবকিছু, তাহলে আমরা অবসর সময়ে আমাদের শখ আহ্লাদ হবে, তখন আমরা শখ হিসেবে বই পড়াটাকে গ্রহণ করব। তাহলে লেখক এটাই বলেছেন যে আমাদের তো দুঃখ দারিদ্রের দেশ, এই দেশে আসলে শখ করার আমাদের সময় নেই। আমাদের যতটুকু সময় আছে আমরা কি করি? অর্থ উপার্জনে আমাদের সময়টা ব্যয় করি। তাহলে আমাদের অবসর আসলে নেই। এই অবসর নেই বলে তাহলে শখ করারও সময় নেই। তাই লেখক বলেছেন যে এখানে তিনি বই পড়ার সর্বশ্রেষ্ঠ শখ, কিন্তু তিনি এখানে এটা বলতে চান না এবং শখ হিসেবে বই পড়তে এখানে তিনি এই পরামর্শটা তিনি দিতে চান না। বুঝা গেল তাহলে? আর এখানে বই পড়ার শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও আমি, ঠিক আছে, আমি বলতে এখানে কে বলেছেন? লেখক বলছেন যে আমি, লেখক নিজেকে বলছেন। প্রথমত সে পরামর্শ কেউ গ্রাহ্য করবেন না, কেননা আমরা জাত হিসেবে শৌখিন নই। তাহলে প্রথমত তিনি পরামর্শ দিতে চান না, এটার প্রথম কারণটা তিনি বলছেন যে সে পরামর্শ কেউ গ্রাহ্য করবে না, মানে সেই পরামর্শ কেউ গ্রহণ করবে না বা এটাকে সে কেউ গায়ে লাগাবে না, ঠিক আছে, এড়িয়ে যাবে, কেননা আমরা জাত হিসেবে শৌখিন নই। দ্বিতীয়ত, তাহলে প্রথম কারণটা আমরা বুঝলাম যে সে পরামর্শ কেউ গ্রাহ্য করবেন না, কেননা আমরা জাত হিসেবে শৌখিন নই।
আমরা জাত হিসেবে শৌখিন নই, এটার একটা কারণ, এর জন্য এই পরামর্শটা কেউ গ্রহণ করবে না। দ্বিতীয়ত যে অনেকে তা কুপরামর্শ মনে করবেন, কেননা আমাদের এখন ঠিক শখ করবার সময় নয়। আমাদের এই রোগ শোক দুঃখ দারিদ্র্যের দেশে সুন্দর জীবন ধারণ করাই যখন হয়েছে প্রধান সমস্যা, তখন সেই জীবনকে সুন্দর করা মহৎ করার প্রস্তাব অনেকের কাছে নিরর্থক এবং নির্মম ঠেকবে। তাহলে লেখক বলছেন যে প্রথমত আমরা জাত হিসেবে শৌখিন নই, তাই জন্য লেখকের এই বই বই পড়ার জন্য পরামর্শটা আমরা গ্রহণ করব না। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের আসলে শখ করার সময় নেই। কারণ কি, একটু আগে যেটা বলেছি যে আমাদের দুঃখ দারিদ্র্যের রোগ শোক অসুখ বিসুখের একটা দেশ, এখানে আমাদের আসলে শখ করার সময় নেই। তাই জন্য লেখকের কথাটা কি করবে, মানুষ আসলে গ্রাহ্য করবে না, এটাই বলা হচ্ছে। আবার এই প্রস্তাবটা লেখক যে বই পড়তে বলছে, এই প্রস্তাবটা কি হবে, মহৎ করার প্রস্তাব অনেকের কাছে নিরর্থক, আসলে অর্থপূর্ণ নয়। কেউ কেউ এটাকে মনে করবে যে লেখকের কথাটা আসলে অর্থপূর্ণ নয়, এটা হচ্ছে একটা ফালতু কথা। তারপর নির্মম ঠেকবে, আমাদের কাছে নির্মম এবং নিরর্থক ঠেকবে লেখকের এই বই পড়ার পরামর্শটা। তারপর কি, আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই, কিন্তু শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে উদ্বাহু। তাহলে এখানে বলছে আমরা আসলে, আমাদের কথা বলছে লেখক, যে আমরা আসলে সাহিত্যের রস বা সাহিত্যের মধ্যে যে আনন্দটা রয়েছে, সেই আনন্দটা আমরা আসলে উপভোগ করতে পারি না। আমরা আসলে সেটার উপভোগ না করে আমরা কি করি, ফলাফল মানে আমরা কখন এটার ফলাফল পাবো, কোনো কিছু একটা পড়লে সাথে সাথে সেটার ফলাফল পাওয়ার জন্য যেন আমরা উদ্গ্রীব হয়ে থাকি, আমরা অস্থির হয়ে থাকি যে আমরা এটা পড়েছি, আমি ফলাফলটা কখন পাবো। এটার উদাহরণে আমি বলতে পারি যে ধরো পরীক্ষায় আমরা পরীক্ষা দিয়েছি, পরীক্ষা দেওয়ার জন্য আমরা বই পড়ছি, কোনো সিলেবাসে কোনো গল্প আছে শুধু আমরা কিন্তু সেটাই পড়ছি, আমাদের শর্ট সিলেবাসে যা যা গল্প আছে, পদ্য আছে গদ্য আছে, আমরা সেটাই পড়ছি, আমরা কিন্তু এক্সট্রা কিছু পড়ছি না। অনেকে তার ইচ্ছা থেকে কিউরিওসিটি থেকে পড়ে যে গল্পে কি আছে একটু পড়ি, নিজে নিজে পরীক্ষায় না আসলেও কি একটু গল্পটা রিডিং পড়ি, সেটা খুবই ভালো। কিন্তু আমরা বেশিরভাগই কি করি, যেটা আমাদের পরীক্ষায় আছে সেটাই পড়ি। ক্লাসে যদি বলি যে এই গল্পটা পড়ো, তখন স্টুডেন্টরা বলে কি যে এটা কি সিলেবাসে আছে, এটা কি পরীক্ষায় আসবে। তাহলে কি করি আমরা কিন্তু ফল লাভের জন্য পড়তে যাচ্ছি, আমরা কিন্তু এমনি এমনি জানার জন্য, আনন্দ উপভোগ করার জন্য, বা সেই চরিত্রকে নিজেকে মনে করে সেই চরিত্রের মজা নেয়ার জন্য কিন্তু সেটা করছি না। সাহিত্যের রস আমরা উপভোগ করছি না, আমরা শুধু ফলাফল লাভের জন্য দৌড়াচ্ছি। এটাই এই লাইনে বলা হচ্ছে যে আমরা সাহিত্য রস উপভোগ করতে প্রস্তুত নই, কিন্তু শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে উদ্বাহু। উদ্বাহু শব্দের অর্থ হচ্ছে কি, উপরের দিকে দুই হাত তুলে চেয়ে থাকা। অর্থাৎ আমরা কিন্তু ফল লাভের জন্য কি করছি, ফল লাভের জন্য এরকম করে তাকিয়ে আছি যে কখন এটার ফল লাভ করব আমরা, কিন্তু আমরা সাহিত্যের যে রস বা যে আনন্দটা আছে, সাহিত্যের যে আনন্দটা আছে সেটা আমরা উপভোগ করতে পারছি না। তারপরে হচ্ছে আমাদের বিশ্বাস, শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল, শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দুই দূর করবে। এই আশা সম্ভবত দুরাশা, কিন্তু তা হলেও আমরা তা ত্যাগ করতে পারিনি, কেননা আমাদের উদ্ধারের জন্য কোনো সদুপায় আমরা চোখের সম্মুখে দেখতে পাইনি। আসলে আমরা জানি যে এটা ভুল, আমরা জানি যে এটা আসলে ভুল, তাও কিন্তু আমরা এটাকে ত্যাগ করতে পারছি না, আমরা এটাতেই পড়ে আছি। আমরা এটা ভুল জেনেও আমরা এটাতেই পড়ে আছি। শিক্ষার মাহাত্ম্যে আমিও বিশ্বাস করি, এবং যিনি যাই বলুন সাহিত্য চর্চা যে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সাহিত্য চর্চা যে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। এখানে আমাদের একটা লাইন আছে। আচ্ছা, তাহলে লেখক বলছে যে আমিও বিশ্বাস করি শিক্ষার মাহাত্ম্যে, কারণ শিক্ষা যে মহান, শিক্ষার যে একটা গুরুত্ব রয়েছে, তাৎপর্য রয়েছে, সেটাও লেখক বিশ্বাস করেন। তিনি বলছেন যে শিক্ষার মাহাত্ম্যে আমিও বিশ্বাস করি, যে যাই বলুক তিনি হচ্ছে বিশ্বাস করেন। এবং তিনি বলছেন যে সাহিত্য চর্চা যে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে সাহিত্য চর্চা কি, শিক্ষার সর্বপ্রধান অঙ্গ। এটা আমাদের এমনি নৈবিত্তিকেও আসতে পারে যে সাহিত্য চর্চা হচ্ছে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কি, তাহলে আমরা উত্তর দিব সাহিত্য চর্চা। এখন কিভাবে সাহিত্য চর্চা শিক্ষার সর্বপ্রধান অঙ্গ,
কারণ সাহিত্য চর্চার মধ্য দিয়েই আমরা অনেক কিছু জানতে পারি, বিবিধ জিনিস বা অনেক বেশি কিছু আমরা জানতে পারি সাহিত্য চর্চার মধ্য দিয়ে। সাহিত্য চর্চার মধ্য দিয়ে কিন্তু আমরা সকল কিছু জানতে পারি। আমরা ফিজিক্স জানতে পারি, রসায়ন জানতে পারি, ইংলিশ জানতে পারি, সকল কিছু কিন্তু সাহিত্য চর্চার ভিতরেই আছে। তো সাহিত্য চর্চা যদি আমরা করে ফেলি তাহলে কিন্তু আমরা শিক্ষার সর্বপ্রধান অঙ্গে প্রবেশ করতে পারবো, সেটাই বলা হচ্ছে। তো চলো আমরা এটা একটু বুঝে নিই যে সাহিত্য চর্চার সর্বপ্রধান অঙ্গ এটা বলতে কি বোঝানো হয়েছে। লেখক সাহিত্য চর্চাকে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ মনে করেছেন কারণ সাহিত্য দর্শন, বিজ্ঞান, ধর্ম সহ সকল জ্ঞানের সমন্বয় সৃষ্টি। সাহিত্য হচ্ছে, সাহিত্যের মধ্যে থাকে দর্শন, বিজ্ঞান, তারপরে হচ্ছে ধর্ম, সকল কিছু একসাথে সাহিত্যের মধ্যে থাকে। তাই সাহিত্য চর্চা করলে আমরা শিক্ষার সর্বপ্রধান অঙ্গটা পেয়ে যাব, শিক্ষার সর্বপ্রধান অঙ্গে কিন্তু আমরা প্রবেশ করতে পারবো। লোকে যে তা সন্দেহ করে তার কারণ এ শিক্ষার ফল হাতে হাতে পাওয়া যায় না, অর্থাৎ তার কোনো নগদ বাজার দর নেই। আচ্ছা, মানুষজন সাহিত্য চর্চা করতে চায় না, অনীহা কেন? তার কারণটা লেখক বলছেন যে সাহিত্য চর্চার মধ্যে যে তাদের সন্দেহ যে সাহিত্য চর্চা করলে আসলে কি হবে, এজন্য লোকরা করছে না সাহিত্য চর্চা। এটার একমাত্র তার একটা কারণ হচ্ছে কি, এই শিক্ষার আমরা আসলে ফলটা তাড়াতাড়ি পেতে চাই এবং এই সাহিত্য চর্চার ফলটা কিন্তু আমরা তাড়াতাড়ি পেয়ে যাই না, এটা খুব ধীরে সুস্থে আস্তে ধীরে আমরা এটা পেয়ে থাকি। এবং এই সাহিত্য চর্চার ফলাফল হাতে পাওয়া যায় না এবং এর বাজার দর নেই, অর্থাৎ এই সাহিত্য চর্চা করলে আমরা টাকা পয়সা পাই না, সহজ কথায় আমরা টাকা পয়সা পাই না, বা এই সাহিত্য চর্চা করলে পরবর্তীতে আমাদের কি চাকরিতে এটা যদি আমরা পাচ্ছি না, সেই জন্য মানুষজন কি করছে, সাহিত্য চর্চা করছে না। সাহিত্য চর্চা করলে টাকা পয়সা পাওয়া যাচ্ছে না, বাজার দর নেই এর কোনো, সেজন্য মানুষ সাহিত্য চর্চা করছে না। কিন্তু যে শিক্ষাটা, যে পাঠ্য বইটা পড়ে হচ্ছে আমরা পরীক্ষায় লিখে আসছি, পরীক্ষায় নাম্বার পাচ্ছি, সেই নাম্বার দিয়ে আরেকটা ক্লাসে উত্তীর্ণ হয়ে যাচ্ছি, তাহলে কি এটা করে আমরা যখন পড়াশোনা শেষ করব তারপর আমরা চাকরিতে প্রবেশ করব, তাহলে এটার কিন্তু একটা বাজার দর আছে। তাই আমরা হচ্ছে এই শিক্ষা ব্যবস্থাটা নিয়ে এর ভিতরেই আছি, এর বাইরে কোনো সাহিত্য চর্চা করছি না, কারণ এর কোনো বাজার দর নেই। আবার এই শিক্ষার ফলাফলটা কিন্তু হাতে হাতে পাওয়া যায় না। আজকে যদি আমি একটা রবীন্দ্রনাথের একটা কাব্যগ্রন্থ পড়ি বা হচ্ছে একটা গোয়েন্দা গল্প পড়ি অন্য কোনো লেখকের, তাহলে কিন্তু আমরা আসলে সেটার ফল কি সাথে সাথে পেয়ে যাব? পাবো না। সেটা আমরা সেটার রস উপভোগ করে পড়লে সেটার আনন্দ পাবো, কিন্তু সেটার বাজার দর বা আমরা টাকা পয়সা, কেউ আমাকে 2 টাকা এসে দিয়ে যাবে না। তো সেটাই বলা হচ্ছে যে সাহিত্য, এই সাহিত্য চর্চা যে মানুষ করতে চায় না, এত অনীহা বা লোকের মধ্যে এত সন্দেহ, এটা কেন? কারণ এর কোনো বাজার দর নেই এবং এর শিক্ষার ফলাফলটা আমরা হাতে হাতে পাবো না। এরপর কি বলা হচ্ছে, এই কারণে ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে না, বোঝে শুধু অর্থের সার্থকতা। ডেমোক্রেসির গুরুরা চেয়েছিলেন সকলকে সমান করতে, কিন্তু তাদের শিষ্যরা তাদের কথা উল্টো বুঝে, এখানে উল্টো বানানটা একটু ভুল এসেছে, উল্টো বুঝে প্রতিজনেই হতে চায় বড় মানুষ। একটি বিশিষ্ট অভিজাত সভ্যতার উত্তরাধিকার হয়েও ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে আমরা ডেমোক্রেসির গুণগুলো আয়ত্ত করতে না পেরে তার দোষগুলো আত্মসাৎ করছি। আচ্ছা, এখানে ডেমোক্রেসির গুরুরা বলতে বোঝানো হয়েছে ইংরেজদের, ডেমোক্রেসির গুরুরা বলতে বোঝানো হয়েছে ইংরেজদের, ইংরেজদের বোঝানো হয়েছে। ডেমোক্রেসির গুরুরা বলতে এখানে বোঝানো হয়েছে ইংরেজদের। আর এখানে বলছে ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে না, বোঝে শুধু অর্থের সার্থকতা। ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে না, বোঝে শুধু অর্থের সার্থকতা। তাহলে ডেমোক্রেসি শব্দের অর্থ হচ্ছে গণতন্ত্র, ঠিক আছে? গণতন্ত্র হচ্ছে ডেমোক্রেসি। ডেমোক্রেসি হচ্ছে গণতন্ত্র, এটি একটি সরকার ব্যবস্থা। গণতন্ত্র হচ্ছে একটা সরকার ব্যবস্থা এবং সাহিত্যের সার্থকতা হাতে হাতে পাওয়া যায় না, অর্থাৎ এর কোনো নগদ বাজার দর নেই। এজন্য ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে না, এটি বোঝে অর্থের সার্থকতা। ডেমোক্রেসি মানে হচ্ছে সবাইকে, সবার মতামত এর ভ্যালু রয়েছে ডেমোক্রেসিতে, বা প্রত্যেকজনের অপিনিয়নের ভ্যালু আছে। তাহলে এটা একটা সরকার ব্যবস্থা, এই পদ্ধতিতে হচ্ছে সরকার নির্বাচন হয়ে থাকে। এখন এই ডেমোক্রেসিটা এখানে বলা হচ্ছে কি, যে ডেমোক্রেসি অর্থের সার্থকতা বুঝে কিন্তু সাহিত্যের সার্থকতা বুঝে না। কেন? কারণ সাহিত্যের ফলাফল হাতে পাওয়া যায় না, হাতে হাতে পাওয়া যায় না এবং এটার বাজার দর নেই। সেজন্য ডেমোক্রেসি অর্থের সার্থকতা বুঝে, সাহিত্যের সার্থকতা বোঝে না।
ঠিক আছে, আর চলে যাচ্ছে আমাদের গল্প। হ্যাঁ, এরপরে ডেমোক্রেসির গুরুরা মানে ইংরেজরা তারা চেয়েছিলেন সকলকে সমান করতে, কিন্তু তাদের শস্যরা তাদের কথা উল্টো বুঝে সবাই হতে চায় হচ্ছে বড় মানুষ। এটা দ্বারা কি বোঝানো হয়েছে? ডেমোক্রেসি গুরুরা চেয়েছেন যে সবাই সমান থাকবে, কিন্তু আমরা উল্টো বুঝে সবাই বড় মানুষ হতে চাই। যেমন আমরা একটা ক্লাসে সবাই যদি পরীক্ষা দিই, তাহলে সবাই চায় কি, সবাই ভালো রেজাল্ট করতে চায়, কিন্তু একজন, ধরো আমি পরীক্ষা দিয়েছি, আমি চাই কি আমি ফার্স্ট হব, আর আমার বান্ধবী যেন সেকেন্ড হয়, সে যেন ফার্স্ট না হয়ে যায়। সে ফার্স্ট হয়ে গেলে আমি তো ফার্স্ট হতে পারবো না, বা আমি হাইয়েস্ট মার্কস যেন পাই, আমি যেন টপ করি, আমার পাশের জন যেন সেটা না করে, কারণ সে যদি টপ করে ফেলে তাহলে তো আমি টপার হতে পারবো না। তো আমরা এটা চিন্তা করি, আমরা এটা চিন্তা করি না যে আমরা সবাই মিলে ভালো একটা ফলাফল করব, সবাই 100-এ 100 আমরা পাই, এটা আমরা চিন্তা করি না। আমরা চিন্তা করি যে সে নিচু হয়ে যাক, আমি তার থেকে উপরে থাকি, সবাই এটা চায়। সবাই হচ্ছে, তাহলে এটাই বলা হচ্ছে যে সবাই আসলে একসাথে, সবাই চায় বড় মানুষ, তার পাশের জন নিচে চলে যাক, আমি হচ্ছে বেস্ট পজিশনে থাকি। তাহলে মানুষ এটা চায়, এবং প্রত্যেকেই সবাই মিলে একসাথে ভালো কিছু করতে চাচ্ছে না, সবাই ইন্ডিভিজুয়ালি চিন্তা করছে। তো সেটাই বলা হচ্ছে যে ডেমোক্রেসি যে আমাদের যে ভালো জিনিসটা শেখাতে চেয়েছে, সেটা না শিখে আমরা খারাপটা শিখে ফেলছি। আমরা আসলে ডেমোক্রেসির যে দোষ রয়েছে, সেই দোষটা আত্মসাৎ করছি আমরা, তার গুণগুলো কিন্তু নিজেদের মধ্যে নিতে পারছি না। আর ডেমোক্রেসি কেন সাহিত্যের সার্থকতা বোঝে না? বোঝে শুধু অর্থের সার্থকতা, কারণ সাহিত্য পাঠ করলে সেটার ফলাফল সাথে সাথে পাওয়া যায় না, এবং এর নগদ কোনো বাজার দর নেই। সেই জন্য ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে না, বোঝে শুধু অর্থের সার্থকতা। অতএব দাঁড়ালো এই যে আমাদের বই পড়তে হবে, কেননা বই পড়া ছাড়া সাহিত্য চর্চার উপায়ন্তর নেই। তাহলে লেখক বলছেন যে এত কিছু বিশ্লেষণের পরে এটাই আমরা জানতে পারলাম যে আমাদের আসলে বই পড়তে হবে, কারণ বই ছাড়া সাহিত্য চর্চার কোনো উপায় নেই। কারণ বই না পড়া ছাড়া আমরা সাহিত্য চর্চা কিভাবে করব? এটার আর কোনো উপায় নেই। ধর্মের চর্চা চাই কি মন্দিরের বাইরেও করা চলে, দর্শনের চর্চা গুহায়, নীতির চর্চা ঘরে, এবং বিজ্ঞানের চর্চা জাদুঘরে, কিন্তু সাহিত্যের চর্চার জন্য চাই লাইব্রেরি, ও চর্চা মানুষ কারখানাতেও করতে পারে না, চিড়িয়াখানাতেও নয়। তাহলে বলা হচ্ছে যে আমরা যদি চাই, তাহলে ধর্মের চর্চা আমরা শুধু মসজিদ মন্দিরের ভিতরেই না, বাসায় থেকে বা বিভিন্ন জায়গা থেকে আমরা ধর্মের চর্চা করতে পারি। আবার দর্শনের চর্চা যদি আমরা চাই, আমরা কিন্তু গুহায় থেকেও দর্শনের চর্চা করতে পারি। আবার নীতির চর্চা আমরা ঘরে করতে পারি। নীতির চর্চা যে শুধু স্কুলে করব বা অন্য কোনো প্রতিষ্ঠানে করব শুধু তাই নয়, নীতির চর্চাগুলো কিন্তু আমরা বাসায় বসেও করতে পারি। তাহলে আমরা ধর্মের চর্চা কিন্তু আমরা মসজিদ, মন্দির, গির্জাতে বা ধর্ম উপাসনালয়ে না করে আমরা কিন্তু বাসায় বসেও বা যে কোনো জায়গায় করতে পারি, বাইরেও করতে পারি। দর্শনের চর্চা গুহায় করতে পারি, নীতির চর্চা ঘরে, বিজ্ঞানের চর্চা জাদুঘরে, কিন্তু সাহিত্যের চর্চা চাই লাইব্রেরি। আসলে সাহিত্য চর্চা লাইব্রেরি ছাড়া সম্ভব নয়, তাই বলা হচ্ছে যে সাহিত্যের চর্চার জন্য চাই লাইব্রেরি ও চর্চা বলতে আসলে এখানে সাহিত্যকে বোঝাচ্ছে, যে সাহিত্য চর্চা মানুষে কারখানাতেও করতে পারে না, চিড়িয়াখানাতেও নয়। সাহিত্যের চর্চা আসলে লাইব্রেরি ছাড়া অন্য কোনো জায়গায় সম্ভব নয় করা। সেটাই লেখক এখানে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে সাহিত্যের চর্চা লাইব্রেরি ছাড়া কারখানা বা চিড়িয়াখানাতেও করা যায় না, লাইব্রেরিতেই করতে হয়। এখান থেকে তাহলে আমাদের ছোট প্রশ্ন আসতে পারে যে ধর্মের চর্চা হচ্ছে কোথায় করলেও হয়? তাহলে বাইরে, মন্দিরের বাইরেও করা চলে। আর দর্শনের চর্চা হচ্ছে আমাদের গুহায়, এবং নীতির চর্চা ঘরে, বিজ্ঞানের চর্চা জাদুঘরে। বিজ্ঞানের চর্চা হচ্ছে জাদুঘরে। কোনটার চর্চা কোথায় কোনখানে বলা হয়েছে সেই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে। এইসব কথা যদি সত্য হয়, তাহলে আমাদের মানতেই হবে যে সাহিত্যের মধ্যেই আমাদের জাত মানুষ হবে। সেই জন্য আমরা যত বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করব, দেশের তত বেশি উপকার হবে। তাহলে লেখক এখানে বলছেন যে এই সকল কথা যদি সত্য হয়, অর্থাৎ তিনি যা উপরে বলে এসেছেন সেগুলো যদি সত্য হয়, তাহলে আমাদের মানতেই হবে যে সাহিত্যের মধ্যেই আমাদের
আমাদের জাত মানুষ হবে। আমরা যদি সাহিত্য চর্চা করতে পারি তাহলে কিন্তু আমাদের জাত প্রকৃত মানুষ হবে, সেটাই লেখক বলছেন। সেজন্য আমরা যত বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করব দেশের তত বেশি উপকার হবে। তাহলে দেশের উপকার করার জন্য এবং মানুষকে মানুষের মতো মানুষ হওয়ার জন্য লেখক এখানে কিন্তু লাইব্রেরির গুরুত্ব বুঝাচ্ছেন, যে লাইব্রেরি প্রতিষ্ঠা হলে দেশ উপকৃত হবে। আমাদের মনে হয় এই দেশে লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয় এবং স্কুল কলেজের চাইতে একটু বেশি। এখানে লেখক বলছেন যে লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয়, মানে লাইব্রেরিকে লেখক এখানে হাসপাতালের মতো সমান গুরুত্ব দিয়েছেন। লেখক এখানে লাইব্রেরিকে হাসপাতালের মতো সমান গুরুত্ব দিয়েছেন, যে লাইব্রেরি গুরুত্বপূর্ণ এবং সেটা হাসপাতালের চেয়ে এর গুরুত্বটা কিছুতে কম নয়। স্কুল কলেজের চাইতে একটু বেশি, বরং স্কুল কলেজের চাইতেও তিনি লাইব্রেরির স্থানটা আর একটু উঁচুতে দিয়েছেন। এবং কথা শুনে অনেকে চমকে উঠবেন, অনেকে অবাক হয়ে উঠবেন যে হাসপাতালের থেকে লাইব্রেরি প্রতিষ্ঠা করা বেশি গুরুত্বপূর্ণ, এটা কি বলছেন লেখক? এরকম মানুষ চমকে উঠতে পারেন। কিন্তু কেউ কেউ আবার হেসে উঠবেন, কেউ কেউ এটাকে বিদ্রুপ করবেন, হাসি ঠাট্টা এটাকে উড়িয়ে দিতে পারবেন। কিন্তু আমি জানি, এখানে লেখক বলছেন যে তিনি জানেন যে আমি রসিকতাও করছি না, অদ্ভুত কথাও বলছি না। যদিও এই বিষয়ে লোকমত যে আমার মতের সমরেখায় চলে না, মানে কি একমত, সমরেখায় বলতে এখানে বোঝাচ্ছেন যে মানুষের মতের সাথে আমার মত মিলবে না বা এক হবে না, সে বিষয়ে আমি সম্পূর্ণ সচেতন। লেখক এটা জানেন যে তিনি যেটা বলেছেন সেটা অনেকে মানতে নাও পারেন, আবার অনেকে বিশ্বাস করতে নাও পারেন, হাসি ঠাট্টায় উড়িয়ে দিতে পারেন, সেটা লেখক নিজে জানেন। এরপরে বলা হচ্ছে, অতএব আমার কথার আমি কৈফিয়ত দিতে বাধ্য। আমার বক্তব্য আমি আপনাদের কাছে নিবেদন করছি, তার সত্য মিথ্যার বিচার আপনারা করবেন। সে বিচারে আমার কথা যদি না টেকে তাহলে রসিকতা হিসেবে গ্রাহ্য করবেন। তাহলে লেখক বলছেন যে আমি যে কথাটা বলেছি সেটা তো অনেকে মানবে না, এজন্য আমি এটার কৈফিয়ত দিব, আমি এটার ব্যাখ্যা দিব যে এটা কেন তিনি বলেছেন। আমার বিশ্বাস শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। এটা আমাদের কিন্তু খতে এসে থাকে, অনুধাবনমূলক প্রশ্নে অনেকবার এসেছে যে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। এটা কেন বলা হয়েছে? আজকের বাজারে বিদ্যার দাতার অভাব নেই, এমনকি এক্ষেত্রে দাতা কর্ণেরও অভাব নেই, এবং আমরা আমাদের ছেলেদের তাদের দ্বারস্থ করে নিশ্চিত থাকি এই বিশ্বাসে যে সেখান থেকে তারা এতটা বিদ্যার ধন লাভ করে ফিরে আসবে যার সুদে তার বাকি জীবন আরামে কাটিয়ে দিতে পারবে। আচ্ছা, এই প্যারাটাতে কি বলা হচ্ছে? যে আমার বিশ্বাস শিক্ষা কেউ কাউকে দিতে পারে না। লেখক বলছেন যে শিক্ষা আসলে কেউ কাউকে দিতে পারেন না, শিক্ষা কেউ কাউকে দিতে পারেন না, এটা আসলে গ্রহণ করার বিষয়। একটা স্টুডেন্টকে সে ভালো করে পড়াশোনা করে না, এখন টিচার কি করতে পারবে? তাকে পড়াটা বুঝিয়ে দিতে পারবে, পড়াটাকে একটা সিস্টেমেটিক ওয়েতে দেখিয়ে দিতে পারবে যে তুমি এভাবে পড়ো তাহলে তোমার জন্য ভালো হবে, তুমি পরীক্ষা এভাবে লিখবে তাহলে ভালো মার্ক পাবে। কিন্তু সেটা শিক্ষক বুঝিয়ে দিয়েই তো শিক্ষকের কাজ শেষ, এবং স্টুডেন্ট বা শিক্ষার্থী কি করবে? শিক্ষার্থী সেটাকে গ্রহণ করবে, সেটাকে বুঝবে এবং আয়ত্ত করবে, এটা তার কাজ। এখন শিক্ষক তো তাকে গিলিয়ে দিতে পারে না এবং সেটা তাকে বাধ্য করতে পারে না। সে যদি গ্রহণ করে সেটা নিজের মতো করে তাহলে কিন্তু সে জিনিসটা শিখবে। তাহলে এটাই বলা হচ্ছে যে শিক্ষা আসলে কেউ কাউকে দিতে পারে না, এটা হচ্ছে গ্রহণ করার বিষয়, এটাকে প্রথমে গ্রহণ করতে হবে নিজে থেকে। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, এখানে বলা হচ্ছে স্বশিক্ষিত, দন্তে শয় ব, তাহলে দন্তে শয় ব মানে কি? নিজ শিক্ষিত বা নিজে নিজে শিক্ষিত। তার মানে এখানে বলা হচ্ছে সুশিক্ষিত মানে যারা ভালোভাবে শিক্ষিত বা প্রকৃত শিক্ষিত। এখানে সুশিক্ষিত বলতে বোঝাচ্ছে কি প্রকৃত অর্থে শিক্ষিত যারা, তারা আসলে নিজে নিজে শিখেই শিক্ষিত হয়েছে, এটাই বলা হচ্ছে যে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। বা নিজে নিজে যারা শিখে শিক্ষিত হয়েছে তারাই আসলে প্রকৃত অর্থে শিক্ষিত। আজকের বাজারে বিদ্যা দাতার অভাব নেই। তাহলে এখানে বলা হচ্ছে যে আজকের দিনে বাজারে হচ্ছে
শিক্ষাদাতার অভাব নেই। এখানে শিক্ষাদাতা বলতে বোঝাচ্ছে যে শিক্ষকের বা যারা জ্ঞান দেয়, জ্ঞান দানের লোকের আসলে অভাব নেই। এমনকি এই ক্ষেত্রে দাতা কর্ণেরও অভাব নেই। দাতা কর্ণ মানে শিক্ষার্থী, দাতা কর্ণ মানে শিক্ষার্থী, আর দাতা এখানে বলতে বোঝাচ্ছে শিক্ষক বা যারা শিক্ষা দান করেন। তাহলে শিক্ষার্থীরও আসলে অভাব নেই, এবং আমরা আমাদের ছেলেদের তাদের দ্বারস্থ করেই নিশ্চিত থাকি এই বিশ্বাসে যে সেখানে থেকে তারা এতটা বিদ্যার ধন লাভ করে ফিরে আসবে যে যার সুদে তারা তার বাকিটা জীবন কাটিয়ে দিতে পারবে। কিন্তু এই বিশ্বাস নিতান্ত অমূলক। অর্থাৎ এখানে লেখক বলছেন যে আমরা আমাদের ধরো বাচ্চা কাচ্চাকে কি করছি, ভালো একটা শিক্ষকের খোঁজ পেলেই তার কাছে দিয়ে চলে আসছি, এরপর আর কোনো খোঁজ খবর নিচ্ছি না যে তার পড়াশোনার কি প্রোগ্রেস হচ্ছে, সে কি সঠিক অর্থে শিখতে পারছে কি শিখতে পারছে না, এগুলো আমরা কোনো খোঁজ খবর নিচ্ছি না। আমরা শুধু তাকে সেই শিক্ষকের কাছে দিয়ে চলে আসছি, শিক্ষকের দ্বারস্থ দিয়ে চলে আসছি, এবং ভাবছি যে সে তো ভালো শিক্ষকের কাছে আছে, সে তাহলে অনেক উন্নতি করবে, সে জীবনে তাহলে অনেক সফলতা লাভ করবে। কিন্তু আসলে তাকে নিজে থেকে সফলতা লাভের জন্য চেষ্টা করতে হবে, এগুলো আমরা চিন্তা করি না। আমরা চিন্তা করি যে শিক্ষকের কাছে দিয়ে এসেছি মানে শিক্ষক ওকে সবকিছু ঠিক করে দিবে, কিন্তু আসলে এটা সঠিক নয়। এভাবে আসলে সন্তানের শিক্ষা লাভ হয় না, এটা সঠিক পদ্ধতি না। আমাদের উচিত জানা যে তার কি অবস্থা, সে সেটাকে নিতে পারছে কি নিতে পারছে না, সে নিজে থেকে সেটাকে নিজের মতো করে করতে পারছে কিনা। সেটা সেই টিচারের কাছে যদি সে সারাদিনও থাকে তাহলেও তার কোনো উন্নতি কিন্তু হবে না। সে যদি তার নিজে ধারণ না করে, নিজে নিজে শিক্ষিত না হয়, নিজে নিজে বই না পড়ে, তাহলে কিছুই হবে না। সেজন্য বলছে যে আসলে আজকের দিনে আমরা বাবা মারা বা আমরা গার্জিয়ানরা কি করি, আমরা কোন একটা ভালো শিক্ষকের খোঁজ পেলে তার দ্বারস্থ হয়ে ছেলেকে সেখানে দিয়ে এই বিশ্বাসে থাকি যে তার থেকে বা শিক্ষকের থেকে কি করছে, অনেক বিদ্যা সে লাভ করছে এবং বিদ্যা লাভ করে ফিরে আসবে, এতই বিদ্যা সে লাভ করবে যে সেটা দিয়ে সারা জীবন সে কাটিয়ে দিতে পারবে। কিন্তু এই বিশ্বাস নিতান্ত অমূলক, এই বিশ্বাসটা একদমই নিরর্থক একটা বিশ্বাস। মনোরাজ্যেও দান গ্রহণ সাপেক্ষ, অথচ আমরা দাতার মুখ চেয়ে গ্রহিতার কথাটা একেবারেই ভুলে যাই। অর্থাৎ আমরা আসলে কি করি, দাতা বা শিক্ষকের মুখ দেখে আসলে সে গ্রহণ করবে, যে গ্রহণ করবে তার কথা কিন্তু আমরা ভাবি না। আমরা দাতার মুখ দেখেই সবকিছু ভুলে যাই এবং গ্রহিতার কথাও একেবারে ভুলে যাই, যে গ্রহিতা সে কি সেই দাতার কাছ থেকে শিক্ষা নিতে পারবে কি নিতে পারবে না, এগুলো কিছু আমরা কিন্তু মনে করি না। এই সত্য ভুলে না গেলে আমরা বুঝতুম যে শিক্ষকের সার্থকতা শিক্ষাদান করায় নয়, কিন্তু ছাত্রকে তা অর্জন করতে সক্ষম করায়। তাহলে এখানে বলা হচ্ছে কি, এই সত্য ভুলে না গেলে আমরা বুঝতুম মানে হচ্ছে বুঝতাম, শিক্ষকের সার্থকতা শিক্ষাদান করায় নয়, কিন্তু ছাত্রকে তা অর্জন করতে সক্ষম করায়। তাহলে শিক্ষকের আসলে শিক্ষক তো সকল শিক্ষকই কিন্তু বুঝিয়ে দেয়, সবাইকে সবকিছু বুঝাতেই থাকে, এবং কোনো একটা সমস্যা হলে তুমি কোনো একটা শিক্ষককে বলে সে কিন্তু তোমাকে বুঝিয়ে দিবে। সকল শিক্ষকের ধর্মই কি, তোমাকে জিনিসটা সহজ করে বুঝিয়ে দেওয়া। কিন্তু এখানে বলা হচ্ছে যে শিক্ষকের সার্থকতা তখনই হবে, শিক্ষাদান তো সকল শিক্ষক করেই, সকল শিক্ষক তো শিক্ষাদান করেই, এটা তো নর্মাল, কিন্তু শিক্ষকেরা সার্থক তখনই হবে যখন ছাত্ররা সেই জ্ঞানটা অর্জন করতে পারবে, নিজে নিজে সেই জ্ঞানটা অর্জন করে সেটা নিজের মধ্যে ধারণ করতে পারবে, তখনই শিক্ষকের প্রকৃত কি হবে, সার্থকতা থাকবে। শিক্ষক ছাত্রকে শিক্ষার পথ দেখিয়ে দিতে পারেন, তার কৌতূহল উদ্রেক করতে পারেন, তার বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করতে পারেন, মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারেন, তার জ্ঞান পিপাসাকে জ্বলন্ত করতে পারেন, এর বেশি আর কিছু পারেন না। শিক্ষক, সেটা একটু আগে বললাম যে শিক্ষক ছাত্রকে জিনিসটা সুন্দর করে সহজভাবে বুঝিয়ে দিতে পারেন, তারপরে হচ্ছে তার জ্ঞানটাকে আরো কি বিকাশ ঘটাতে পারেন জ্ঞানের, যাতে করে ছাত্রের নতুন নতুন আরো প্রশ্নের উদ্বেগ হয়, সেই প্রশ্নগুলো শিক্ষককে করলে শিক্ষক আবার বুঝিয়ে দেন তার উত্তরগুলো, যে এটা কেন কিভাবে হলো, সবকিছু কিন্তু শিক্ষক তাকে রাস্তা দেখিয়ে দিতে পারেন সহজ কথায়। কিন্তু মূল কাজ কিন্তু শিক্ষার্থীর, যে কি করবে, শিক্ষক শিক্ষার্থীর বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করে দিবে। কিন্তু এই মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারেন শিক্ষক, কিন্তু কি হয়েছে এখানে, যে সকল
কিন্তু যিনি যথার্থ গুরু তিনি শিষ্যের আত্মাকে উদ্বোধিত করেন এবং তার অন্তর্নিহিত সকল প্রচ্ছন্ন শক্তিকে মুক্ত এবং ব্যক্ত করে তোলেন। আচ্ছা, তাহলে এখানে কি বলছে যে শিক্ষক কিন্তু কি করতে পারেন, কৌতূহলের উদ্রেক করতে পারেন, জ্ঞান পিপাসাকে আরো জ্বলন্ত করতে পারেন। জ্ঞানের ভান্ডার শিক্ষক যদি বুঝিয়ে দেন আসলে যে প্রকৃত জ্ঞান কিভাবে অর্জন করতে হয়, সকল কিছু থেকে একটু চিন্তা করতে হয়, তাহলে কিন্তু তখন শিক্ষার্থী কিন্তু দেখবে আশেপাশে অনেক কিছু দেখে এসে তার চিন্তার উদ্রেকটা আরো বেশি ঘটবে। তখন সে শিক্ষকের কাছে এসে আরো বেশি প্রশ্ন করবে, আরো বেশি জানতে চাবে। তাহলে এই জ্ঞানের উদ্রেকটা, জ্ঞানের জন্য সারাক্ষণ মনটা কি পিপাসার কাতর থাকে, এই জিনিসটা শিক্ষক তাকে জাগিয়ে তুলতে পারেন। কিন্তু এই জিনিসটা গ্রহণ করার ব্যাপারটা একান্তই শিক্ষার্থীর। শিক্ষক কিন্তু গ্রহণ করিয়ে দিতে পারবেন না, তিনি সবকিছু তাকে ধরিয়ে দিতে পারবেন, কিন্তু শিক্ষার্থীকে সেটাকে নিজের মধ্যে আত্মস্থ করতে হবে। এই আত্মস্থ করার ব্যাপারটা কিন্তু শিক্ষক পারবেন না, এটা স্টুডেন্টের ব্যাপার বা শিক্ষার্থীর ব্যাপার। যে জ্ঞানটা নিচ্ছেন তার ব্যাপার, দাতার সেটা ব্যাপার, এটা গ্রহিতার এটা ব্যাপার। যিনি জ্ঞানটা গ্রহণ করছেন তাহলে গ্রহিতার এটা ব্যাপার যে তিনি নিজের মধ্যে এটা ধারণ করবেন, আত্মস্থ করবেন। এরপর বলা হচ্ছে এই লাইনের শেষে বলা হচ্ছে কি এর বেশি আর কিছু করতে পারে না। তাহলে শিক্ষক কিন্তু এর বেশি আর কিছু করতে পারেন না। ছাত্রকে তিনি শিক্ষার পথ দেখিয়ে দিতে পারেন, কৌতূহল উদ্রেক করতে পারেন, তারপর বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করতে পারেন, তারপরে কি বলছে মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারেন, জ্ঞান পিপাসাকে জ্বলন্ত করতে পারেন, এর চেয়ে আর কিছু বেশি পারেন না। তাহলে সেটা বললাম যে শিক্ষার্থীর বা ছাত্রের গ্রহণের ব্যাপারটা গ্রহণ ছাত্রকে করতে হবে এবং সেটা নিজের মধ্যে আত্মস্থ করতে হবে। তাছাড়া শিক্ষক কিন্তু এটা আত্মস্থ করে দিতে পারবেন না। তিনি শিষ্যের আত্মাকে উদ্বোধিত করেন এবং তার অন্তর্নিহিত সকল প্রচ্ছন্ন শক্তিকে মুক্ত এবং ব্যক্ত করে তোলেন। সেই শিক্ষার্থী শক্তির বলে সে নিজের মন নিজে গড়ে তোলে। নিজের অভিমত বিদ্যা নিজে অর্জন করে বিদ্যার সাধনা শিষ্যকে নিজে করতে হয়। গুরু উত্তর সাধক মাত্র, গুরু উত্তর সাধক মাত্র। তাহলে এখানে বলা হচ্ছে যে যিনি যথার্থ গুরু, মানে যিনি সত্যিকার অর্থে গুরু, তিনি শিষ্যের আত্মাকে উদ্বোধিত করেন এবং তার অন্তর্নিহিত সকল প্রচ্ছন্ন শক্তিকে মুক্ত করেন, ব্যক্ত করে তোলেন। মানে গুরু যিনি প্রকৃত গুরু তিনি শিষ্যের অন্তর্নিহিত যে সকল শক্তি রয়েছে সেগুলোকে জাগিয়ে তুলেন এবং জ্ঞানের জন্য তার হৃদয়টাকে ব্যাকুল করে তোলেন। এটা গুরু কি করেন, শিষ্যকে এটা বুঝান বা এভাবে করেই শিষ্যকে গড়ে তোলেন। সেই শক্তির বলে, এই যে শক্তিটা শিষ্য লাভ করলো, এই শক্তির বলে শিষ্য কি করেন, নিজের মনটাকে তখন নিজে সুন্দর করে গড়ে তোলেন। নিজে তখন বিভিন্ন জায়গা থেকে বই ঘেটে সাহিত্য পড়ে বিভিন্ন জায়গায় তিনি কি করেন, বিদ্যাকে দিয়ে নিজেকে পরিপূর্ণ করেন। কিন্তু এই যে বিদ্যার জন্য মনটাকে অস্থির করে তোলা, এটাই কিন্তু গুরুর কাজ। কিন্তু শিষ্যের এই কাজটা করে দিয়ে গুরুর কিন্তু কাজ শেষ। এরপর শিষ্যের কাজ কি, ওই শক্তিটাকে তার জ্ঞানের জন্য যে অস্থির হয়ে আছে মনটা, তখন তিনি বই ঘাটেন, বিভিন্ন জায়গা থেকে জ্ঞান তখন অর্জন করা শুরু করেন। এই জন্যই বলা হচ্ছে যে গুরু শুধু হচ্ছে উত্তর সাধক, মানে গুরুর কাজটা হচ্ছে প্রথমে যে জ্ঞানের জন্য মনটাকে জাগ্রত করে তোলা, এর পরবর্তী কাজগুলো কিন্তু শিষ্যের। জ্ঞানগুলো অর্জন করে নিজের মধ্যে গ্রহণ করে আত্মস্থ করা হচ্ছে শিষ্যের কাজ। আর এখানে একটা কথা বলা হয়েছিল যে মনোরাজ্যেও দান গ্রহণ সাপেক্ষ। এখানে এই কথাটা কেন বলা হয়েছে, কারণ দান যিনি করছে সে তো দান করেই যাচ্ছে, কিন্তু যিনি গ্রহণ করছে সেই গ্রহণটা করতে হবে। আমি শুধু পড়িয়ে গেলাম, তোমরা কিছু গ্রহণ করছো না, তোমরা কিছু শিখছো না এখান থেকে, তাহলে কিন্তু হবে না। আমার কাজ পড়িয়ে যাওয়া এবং বুঝিয়ে দেওয়া তোমাদেরকে, আর তোমাদের কাজ কি, সেই জ্ঞানটা নিজেদের মধ্যে আত্মস্থ করা, সেটা গ্রহণ করে নেওয়া। এখন তোমরা যদি গ্রহণ না করো তাহলে আমার কিন্তু এই দিয়ে দেওয়াটাই কি হবে, এই দানটা কি হবে, এই দানটা কিন্তু বৃথাই চলে যাচ্ছে। তাহলে এজন্য এটা বলা হচ্ছে যে মনোরাজ্যেও দান গ্রহণ সাপেক্ষ। আমি কোনো কিছু দান করছি, সেটা একজন না একজনকে গ্রহণ করতে হবে, তাহলে আমার দানটা একটা
কি থাকবে, একটা দানের একটা মূল্য থাকবে, তাছাড়া থাকবে না। এবং শুধু শুনে গেলা, তোমরা শুনে গেলা, গ্রহণ করছো না, এটার থেকে ভালো কিছু শিখছো না, তাহলেও কিন্তু এই দানটা বৃথা হয়ে গেল। এর পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের স্কুল কলেজের শিক্ষার পদ্ধতি ঠিক উল্টো। সেখানে ছেলেদের বিদ্যা গেলানো হয়, তারা তা জীর্ণ করতে পারুক আর নাই পারুক। তাহলে কি বলা হচ্ছে, এখন কিন্তু লেখক আমাদের শিক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা করছেন যে আমাদের স্কুল কলেজে যে শিক্ষা পদ্ধতিটা আছে সেটা কিন্তু আসলে উল্টা একটা পদ্ধতি। সেখানে ছেলেদেরকে বিদ্যা গেলানো হয়। এখানে ছেলেদের বলতে ছেলে মেয়ে ছাত্রীদেরকে বোঝানো হয়েছে, শিক্ষার্থীদের বোঝানো হয়েছে যে এখানে আসলে কি হয়, আমাদেরকে বিদ্যা গেলানো হয়। তারা তা জীর্ণ করতে পারুক আর না পারুক, মানে তারা সেটা নিতে পারুক বা না নিতে পারুক সেটা দেখা হয় না, তাদেরকে শুধু বিদ্যা গেলানো হয়। এর ফলে ছেলেরা শারীরিক ও মানসিক মন্দাগ্নিতে জীর্ণ শীর্ণ হয়ে কলেজ থেকে বেরিয়ে আসে। একটা কিছু আনন্দের সাথে বুঝে পড়া আর কোন রকম না বুঝে মুখস্থ করাটা কিন্তু খুবই পার্থক্য রয়েছে। এখন কোনো কিছু যদি তুমি বুঝে আনন্দের সাথে সেটাকে পড়ো, ভালোবেসে সুন্দর করে আনন্দের সাথে পড়ো, তাহলে সেটা কিন্তু পরীক্ষায় তুমি ভালো করে লিখতেও পারবে এবং সেটা তোমার কিন্তু সারা জীবন মনে থাকবে। আর তুমি যদি না বুঝে শুধুমাত্র না বুঝে মুখস্থ করো, যে এটা বুঝতে পারছি না, এটা মুখস্থ করে রাখি, সেটা কিন্তু তুমি বেশি দিন মুখস্থ রাখতে পারবে না, আর সেটা কিন্তু অন্য জায়গায় প্রয়োগও করতে পারবে না। তাহলে আর যারা না বুঝে মুখস্থ করে রাখে শুধু, তাদের মধ্যে কিন্তু সারাক্ষণ একটা অন্যরকম একটা দেখা যায় যে উদ্ভ্রান্তির মধ্যে তারা থাকে, যে এটা সে তো ভুলে যাবে, সে নিজেও জানে, এবং অশান্তি লাগে মনের মধ্যে যে এটা তো সে বুঝতে পারেনি, সে কোন রকম মুখস্থ করে রেখেছে। তাহলে এইরকম কোন রকম মুখস্থ করে রাখা আর বোঝার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আর যারা সুন্দর করে মুখস্থ করে বুঝে আনন্দের সাথে পড়ে, তাদের মনও খুব ভালো থাকে, তারা খুব প্রফুল্লতার সাথে সবকিছু নিতে পারে। আর যারা এটা করে না, যারা শুধু না বুঝে মুখস্থ করে রাখে, তারা কিন্তু এই প্রফুল্লতাটা পায় না এবং পড়ার মধ্যে মজাও পায় না। সেজন্য বলা হচ্ছে যে যারা আসলে এইভাবে গলাৎকরণ করে থাকে সবকিছু, বা এই বিদ্যাটাকে গিলে থাকে, তার ফলে ছেলেদের কি শারীরিক এবং মানসিক স্বাস্থ্যটাও তাদের ভালো থাকে না। তারা একটা সবসময় একটা মন্দাগ্নিতে বা জীর্ণ শীর্ণ হয়ে থাকে, মানে তাদের মনটা কেমন যেন হয়ে থাকে, যারা আসলে জীর্ণ শীর্ণ হয়ে থাকে কলেজ থেকে বেরিয়ে আসে। একটা জানাশোনা উদাহরণের সাহায্যে ব্যাপারটা পরিষ্কার করা যাক। আমাদের সমাজে এমন অনেক মা আছেন যারা শিশু সন্তানকে ক্রমান্বয়ে গরুর দুধ গেলানোটাই শিশুর স্বাস্থ্য রক্ষার এবং বল বৃদ্ধির সর্বপ্রধান উপায় মনে করেন। তাহলে এই যে আমাদের শিক্ষা ব্যবস্থা, এটার সাথে লেখক কিন্তু একটা উদাহরণ দিয়ে জিনিসটা ক্লিয়ার করছেন যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা যেরকম, সেরকমের সাথে একটা মাকে তুলনা করছেন যিনি সন্তানকে গরুর দুধ, সন্তান খেতে চায় না। অনেকে আছে কি গরুর দুধ ছোটবেলায় আমরা পছন্দ করতাম না, আবার অনেকের বাচ্চারা গরুর দুধ পছন্দ করে না, তখন মা কি ভাবেন যে গরুর দুধ তো অনেক পুষ্টিকর একটা উপাদেয় একটা খাবার, একটা পানীয়, তাহলে এটা তো বাচ্চাকে দিতেই হবে, না হলে তার তো স্বাস্থ্য ভালো হবে না। এটা চিন্তা করে বাচ্চা না খেতে চাইলেও তাকে জোর করে গরুর দুধ খাওয়াবেনি। তো সেরকম একটা কথা বলছেন যে আমাদের সমাজে এমন কিছু মা আছেন যারা শিশু সন্তানকে ক্রমান্বয়ে গরুর দুধ গেলানোটাই শিশুর স্বাস্থ্য রক্ষার এবং বলবৃদ্ধির সর্বপ্রধান উপায় মনে করেন। গোদুগ্ধ অবশ্য অতিশয় উপাদেয়। লেখক বলছেন যে গোদুগ্ধ বা গরুর দুধ অবশ্যই অতিশয় উপাদেয় একটা খাবার, কিন্তু তার উপকারিতা যে ভোক্তার জীর্ণ করবার শক্তির উপর নির্ভর করে এই জ্ঞান ও শ্রেণীর মাতৃকুলের নেই। ও শ্রেণী বলতে এই যে মাগুলো হচ্ছে সন্তানকে গরুর দুধ ঠেসে খাওয়াবেনি, সেই মাকে বলা হচ্ছে যে এ শ্রেণীর মাতৃকুলের নেই। মাতৃকুলের বলতে এখানে মা জাতিকে বোঝাচ্ছে, মা জাতের নেই। তাদের বিশ্বাস ও বস্তু পেটে গেলে উপকার হবে। কাজেই শিশু যদি না গিলতে আপত্তি করে, তাহলে সে যে বাদর ছেলে, সে বিষয়ে আর বিন্দুমাত্র সন্দেহ থাকে না। অতএব তখন তাকে ধরে বেঁধে জোর জবস্তি করে দুধ খাওয়ানোর ব্যবস্থা করা হয়। শেষটায় সে যখন এই দুগ্ধপান ক্রিয়া হতে অব্যাহতি লাভ করবার জন্য মাথা নাড়তে থাকে, হাত পা ছুটতে শুরু করে, তখন স্নেহময়ী মাতা বলেন, আমার মাথা খাও, মরা মুখ দেখো, এই এক ঢোক আর এক ঢোক আর এক ঢোক ইত্যাদি।
মাতার উদ্দেশ্য যে খুব সাধু সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এ বিষয়েও কোনো সন্দেহ নেই যে উক্ত বলা কওয়ার ফলে মা শুধু ছেলের যকৃতের মাথা খান এবং ঢোকের পর ঢোকে তার মরা মুখ দেখার সম্ভাবনা বাড়িয়ে তোলেন। তাহলে এখানে বলা হচ্ছে যে মারা কি করেন, কিছু শ্রেণীর মা আছেন যে বাচ্চা গরুর দুধ খাবেই না, তারপরেও মা জোর করে হলেও তাকে গরুর দুধ খাইয়েই ছাড়বেন, এবং যখন ছেলে খেতে চায় না তখন ছেলেকে বিভিন্ন উপাধি দিয়ে দেয় যে সে বাদর ছেলে, হচ্ছে দুষ্টু ছেলে, খেতে চায় না কিছু, এরকম হচ্ছে উপাধি বা স্বীকৃতি এরকম দিয়ে দেয়, এবং বলে যে আরেক ঢোক খাও বাবা, আরেক ঢোক খাও, খুব জোর জবরদস্তি করে। তাহলে এইটা করা আসলে কি শিশুর জন্য ভালো? গরু তো খুব উপাদেয় একটা খাবার, গরুর দুধ, তাহলে এই দুধটা শরীরে গেলে অবশ্যই উপকার হবে এটা ভেবে মার কাজটা করছেন, কিন্তু আমাদের মস্তিষ্কের সাথে কিন্তু আমাদের পরিপাকের একটা সংযোগ আছে। আমরা যদি মন থেকে কোনো কিছু না খাই তাহলে সেই জিনিসটা আমাদের শরীরের ক্ষেত্রেও, যেটা সেই জিনিসটা যতই উপাদেয়, যতই ভালো হোক, যতই পুষ্টিকর হোক, আমাদের জন্য, শরীরের জন্য সেটা কিন্তু ক্ষতিকর হয়ে দাঁড়ায়। যদি আমরা মন থেকে মেনে বা জিনিসটা ভালো করে আমাদের মস্তিষ্কে যদি খারাপ একটা এফেক্টে আমরা যদি খাই, তাহলে কিন্তু সেটা আমাদের জন্য খারাপই হবে, যে সেটা যত উপাদেয় বা পুষ্টিকর খাবার হোক না কেন। তাহলে সেটাই বলছেন লেখক যে শিশুর জন্য যে এটা অনেক ক্ষতিকর, এটা করার ফলে যে মা কি করছেন, যকৃতের ক্ষতি হচ্ছে শিশুর, অর্থাৎ তার পরিপাকের প্রবলেম হতে পারে, ঢোকের পর ঢোক আর এক মুখ এবং মরা মুখ দেখার সম্ভাবনা বাড়িয়ে তোলেন। মানে এই যে মা বলছেন যে আমার মরা মুখ দেখবি তুই না খেলে, মারা এরকম ইমোশনালি আমাদের ব্ল্যাকমেল করে যখন আমরা কিছু খাই না, বা ছোট বাচ্চারা যখন কিছু খায় না তখন এভাবে বলে। তাহলে এই বলার ফলে আসলে মা বাচ্চারই মরে যাওয়ার সম্ভাবনাটা বাড়িয়ে দিচ্ছেন বা যকৃতের ক্ষতি করছেন, এটাই লেখক বলছেন। এটাকে তিনি শিক্ষা ব্যবস্থার সাথে তুলনা করছেন, যে আসলে আমাদের শিক্ষা ব্যবস্থাটাও এরকম যে আমরা আসলে আর গিলতে পারছি না, তারপরেও আমাদের গেলানো হবে এবং পরীক্ষার খাতায় যাতে আমরা সেটা ওগলাতে পারি। তারপরে বলা হচ্ছে যে এর ফলে কত ছেলের সুস্থ সরল মন যে ইনফ্যান্টাইল লিভারে গতাশু হচ্ছে তা বলা কঠিন। গতাশু মানে হচ্ছে মৃত্যু, তাহলে আমাদের মানে ইনফ্যান্টাইল মানে হচ্ছে শিশু সুলভ, তাহলে এই শিশুটার যে লিভার আছে সেটাকে বোঝাচ্ছে যে ইনফ্যান্টাইল লিভারে গতাশু হচ্ছে তা বলা কঠিন। মানে এর ফলে হচ্ছে অনেক শিশু সুলভ যে যকৃৎ রয়েছে, যে লিভার রয়েছে, সেটার মৃত্যু ঘটছে। কেননা দেহের মৃত্যুর রেজিস্ট্রারি রাখা হয়, আত্মার মৃত্যুর হয় না। তাহলে এখানে বলা হচ্ছে দেহের মৃত্যুর রেজিস্ট্রারি রাখা হয়, কিন্তু আত্মার মৃত্যুর কিন্তু রেজিস্ট্রারি রাখা হয় না। যেমন আমরা অনেকে কি করি, মনের ভিতর থেকে ডিপ্রেসড থাকি, অনেকে হতাশ থাকি, কোনো কিছু ভালো লাগে না। এই মানুষটা যে ভিতরে ভিতরে মরে যাচ্ছে এটা কিন্তু কেউ দেখে না, সে জীবিত আছে, সে হাঁটাচলা করছে, মানুষ তার উপরের বাহিরেরটাই দেখে যে সে আসলে তো হাঁটাচলা করছে, তার আবার কি সমস্যা থাকবে। কিন্তু আমাদের মনেরও তো একটা স্বাস্থ্য আছে, মনেরও একটা মৃত্যু হয়ে যায় যখন কোনো কিছু ভালো লাগে না। তাহলে এখানে এটাই বলা হচ্ছে যে আমরা যখন দেহগতভাবে মরে যাই তখন কিন্তু সেটা রেজিস্ট্রারি করে রাখা হয়, কিন্তু আমরা যখন আত্মার আমাদের মৃত্যু ঘটে তখন সেই মৃত্যুটার কিন্তু রেজিস্ট্রারি করে রাখা হয় না এবং সেটা কেউ দেখতেও আসে না। সেটাই বলা হচ্ছে যে দেহের মৃত্যুর রেজিস্ট্রারি রাখা হয় কিন্তু আত্মার মৃত্যুর হয় না। আমরা কিন্তু এই আত্মার অপমৃত্যুতে ভীত হওয়া দূরে থাক, উৎফুল্ল হয়ে উঠি। আমরা ভাবি দেশে যত ছেলে পাশ হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে। পাশ করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয়, এই সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই। শিক্ষা শাস্ত্রের একজন জগদ্বিখ্যাত ফরাসি শাস্ত্রী বলেছেন যে একসময় ফরাসি দেশে শিক্ষা পদ্ধতি এতই বেয়ারা ছিল যে সে যুগে ফ্রান্স ওয়াজ সেভড বাই হার আইডলার্স। অর্থাৎ যারা পাশ করতে পারেনি বা চায়নি তারাই ফ্রান্সকে রক্ষা করেছে। তাহলে এখানে কি বলা হচ্ছে যে আমরা আসলে আত্মার অপমৃত্যুতে ভীত হই না, আমরা আরো উৎফুল্ল হই। আমরা ভাবি দেশে যত বেশি পাশের হার বাড়ছে তত বেশি যেন শিক্ষিত মানুষ বাড়ছে, কিন্তু এটা আসলে ভুল কথা, কারণ সার্টিফিকেটধারী শিক্ষিত মানুষ আর প্রকৃত শিক্ষিত মানুষ খুবই তফাৎ আছে। আমাদের প্রকৃত শিক্ষা লাভ করতে হবে। তাহলে এখানে বলা হচ্ছে যে আমরা আসলে আত্মার মৃত্যুতে ভীত হই না, বা এটার দ্বারা আমরা আমাদের কোনো কিছু যায় আসে না।
এবং আমরা আরো উৎফুল্ল হয়ে উঠি, আমরা আনন্দিত হয়ে উঠি, আমরা ভাবি যে যত বেশি পাশের হার বাড়ছে তত যেন মানুষ শিক্ষিত হচ্ছে, তত শিক্ষার বিস্তার ঘটছে। আসলে কিন্তু তা ঘটছে না। পাশ করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয়। এখানে লেখক বলেছে যে পাশ করা এবং শিক্ষিত হওয়া এক বস্তু নয়। হ্যাঁ, পাশ সার্টিফিকেট নিয়ে পাশ করে যাওয়া এবং প্রকৃত হচ্ছে শিক্ষিত মানুষ কিন্তু এক নয়। অনেকে সার্টিফিকেটধারী অনেক মানুষ আছে যে অনেক ডিসঅনেস্ট, অনেক অসৎ পন্থা অবলম্বন করে চলছে। তারা কি আসলে প্রকৃত শিক্ষিত? তারা তো পাশ করেছে, লেখাপড়ার সকল পর্যায়ে কমপ্লিট করেছে, কিন্তু তারা আসলে প্রকৃত শিক্ষিত না। তাহলে সেটাই বলা হচ্ছে যে পাশ করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয়। এই সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই। আমরা আসলে এই সত্যটা স্বীকার করে মেনে নিতে চাই না। কুণ্ঠিত হই বলতে এটা আমরা মেনে নিতে চাই না বা স্বীকার করতে চাই না। শিক্ষা শাস্ত্রের একজন জগদ্বিখ্যাত ফরাসি শাস্ত্রী বলেছেন যে এক সময়ে ফরাসি দেশে শিক্ষা পদ্ধতি এতই বেয়ারা ছিল, বেয়ারা বলতে খারাপ ছিল, সেই যুগে ফ্রান্স ওয়াজ সেভড বাই হার আইডলস, মানে হচ্ছে সেই সময়ে ফ্রান্স হচ্ছে রক্ষা পেয়েছিল তাদের হচ্ছে কাদের দ্বারা? যারা পাশ করতে পারেনি বা চায়নি। ফ্রান্সের শিক্ষা পদ্ধতি যারা হচ্ছে শিক্ষা পদ্ধতিকে যারা কি করেছিল, তারা ফ্রান্সের শিক্ষা পদ্ধতি যারা গ্রহণ করেনি সেখান থেকে চলে গিয়েছিল, যে তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করবে না, কারণ তারা বুঝে গিয়েছিল যে আসলে এই শিক্ষা ব্যবস্থার সাথে থেকে বা এই শিক্ষা গ্রহণ করে তাদের আসলে কোনো লাভ নেই, এটা আসলে প্রকৃত শিক্ষা না, মুখস্থ নির্ভর শিক্ষা। তাহলে সেজন্যই তারা এই শিক্ষাটাকে বাতিল করে দিয়েছিল। কারণ এর কারণ হয় তাদের মনের বল ছিল বলে শিক্ষাকে তারা প্রত্যাখ্যান করেছিল। তারা আসলে শিক্ষাকে কি করেছিল? প্রত্যাখ্যান করে দিয়েছিল, যে তারা আসলে এই শিক্ষা গ্রহণ করবে না। নয়, সে শিক্ষা প্রত্যাখ্যান করেছিল বলেই তাদের মনের বল ছিল। এখানে লেখক বলেছেন যে আসলে তারা শিক্ষাটাকে প্রত্যাখ্যান করেছিল কারণ তাদের কি ছিল? মনের বল ছিল। অথবা তারা শিক্ষাটাকে প্রত্যাখ্যান করেছিল বলেই তাদের মনের বলটা হয়তো বজায় ছিল। কারণ এই শিক্ষা তারা যদি গ্রহণ করতো তাহলে সেই শিক্ষার্থীদের মতো জীর্ণ শীর্ণ তারা হয়ে উঠতো এবং তাদের মনের কোনো বল থাকতো না। তাই স্কুল পালানো ছেলেদের দল থেকে সে যুগের ফ্রান্সের যত কৃতকর্মা ছেলের আবির্ভাব হয়েছিল। এই জন্যই বলা হচ্ছে যে এই স্কুল পালানো, যারা এই স্কুলটা এই শিক্ষা ব্যবস্থা প্রত্যাখ্যান করেছিল, তারপরে এই শিক্ষাটাকে থেকে তারা স্কুল থেকে পালিয়েছিল, তারাই আসলে কৃতকর্মা লোকের আবির্ভাব। সে যুগে ফ্রান্সের যত কৃতকর্মা লোকের আবির্ভাব হয়েছিল, তারাই আসলে যারা স্কুলটা পালিয়েছিল বা এই শিক্ষাটাকে প্রত্যাখ্যান করেছিল, তারাই আসলে এই কৃতকর্মা লোক ছিল। সেই যুগের সেই কৃতকর্মা লোকগুলো তারাই, যারা স্কুল পালিয়েছিল বা এই শিক্ষা ব্যবস্থাটাকে প্রত্যাখ্যান করেছিল। সে যুগে ফ্রান্সে কি রকম শিক্ষা দেওয়া হতো তা আমার জানা নেই, তবুও আমি জোর করে বলতে পারি যে এই যুগে আমাদের স্কুল কলেজে শিক্ষার যে রীতি চলছে তার চাইতে সেই শিক্ষা পদ্ধতি কখনোই নিকৃষ্ট ছিল না। সকলেই জানেন যে বিদ্যালয়ে মাস্টার মহাশয়রা নোট দেন এবং সেই নোট মুখস্থ করে ছেলেরা হয় পাস। এর জুড়ি আর একটি ব্যাপারও আমাদের দেশে দেখা যায়। এদেশে একদল বাজিকর আছে, বাজিকর মানে হচ্ছে জাদুকর, যারা বন্দুকের গুলি থেকে আরম্ভ করে উত্তরোত্তর কামানের গোলা পর্যন্ত গলাৎকরণ করে, তারপর একে একে সবগুলো উগলে দেয়। এর ভেতর যে অসাধারণ কৌশল আছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এই গেলা আর ওগলানো দর্শকের কাছে তামাশা হলেও বাজিকরের কাছে তা প্রাণান্ত ব্যাপার। ও কারদারি করা তার পক্ষে যেমন কষ্টসাধ্য তেমনি অপকারী। বলা বাহুল্য সে বেচারা লোহার গোলাগুলো এক কোনাও জীর্ণ করতে পারে না। আমাদের ছেলেরাও তেমনি নোট নামক গুরুদত্ত নানা আকারের ও নানা প্রকারের গোলাগুলো বিদ্যালয়ে গলাৎকরণ করে পরীক্ষালয়ে তা উদ্গীরণ করে দেয়। এই জন্য সমাজ তাদের বাহবা দেয় দিক, কিন্তু মনে যেন না ভাবে যে এতে জাতির প্রাণ শক্তি বাড়ছে। স্কুল কলেজে শিক্ষা যে অনেকাংশে ব্যর্থ সে বিষয়ে প্রায় অধিকাংশ লোকই একমত। আমি বলি শুধু ব্যর্থ নয়, অনেক স্থলে মারাত্মক। কেননা আমাদের স্কুল কলেজের ছেলেদের স্বশিক্ষিত হবার সে সুযোগ দেয় না, শুধু তাই নয়, স্বশিক্ষিত হবার শক্তি পর্যন্ত নষ্ট করে দেয়। তাহলে এইখানে জানতে পারলাম কি, যে লেখক বলছে যে সেই যুগে যে শিক্ষার্থীরা স্কুল প্রত্যাখ্যান করেছিল, স্কুলের পড়াশোনা প্রত্যাখ্যান করেছিল, স্কুল পালিয়েছিল,
তাদের যুগে কিরকম শিক্ষা ছিল সেটা আসলে লেখকের জানা নাই, তবে তিনি আন্দাজ করছেন যে এই যুগে যে স্কুল কলেজের শিক্ষার পদ্ধতি রয়েছে সেরকমই সেটার হয়তো পদ্ধতিটা ছিল। এরপরে বলা হচ্ছে যে স্কুল কলেজে কি করে, মাস্টার মহাশয়রা শিক্ষকরা নোট দেন এবং সেই নোট শিক্ষার্থীরা না বুঝে কোন রকম মুখস্থ করে ফেলে, এবং এই যে মুখস্থ করে হয়, মুখস্থ করেই তারা একদম ঠাটা মুখস্থ করে তারা পাশ হয়ে যায়, এবং মানুষ ভাবে তারা খুব ব্রিলিয়ান্ট, তারা পরীক্ষায় খুব ভালো নাম্বার পেয়েছে, খুব ব্রিলিয়ান্ট, এটা তারা মানুষরা চিন্তা করে। এখন লেখক এখানে বলছে যে মানুষের এটা আসলে চিন্তা করা উচিত নয়, যে তারা আসলে শিক্ষা মানে পাশ হচ্ছে মানে তারা যে প্রকৃত শিক্ষা পেয়ে যাচ্ছে এবং খুব ভালো রেজাল্ট করছে মানে তারা খুবই ভালো ছাত্র, এটা ভাবার কোনো অবকাশ নেই। তিনি এটা বলছেন যে যারা এরকম মুখস্থ করে পরীক্ষায় পাশ হচ্ছে তাদের আসলে হ্যাঁ ট্যালেন্ট আছে, মুখস্থ করছে, তারা এত কিছু মনে রাখছে, এটা তাদের একটা ভালো গুণ, কিন্তু এর মাধ্যমে আসলে তাদের প্রাণ শক্তিটা নষ্ট হয়ে যাচ্ছে, তাদের বিবেক এবং বিবেচনা করার যে বোধটা সেটাও নষ্ট হয়ে যাচ্ছে, তারা শুধু কোনো কিছু দেখলেই মুখস্থ করে নিচ্ছে, কোনো কিছু বোঝার তারা চেষ্টা করছে না, তাহলে তাদের এই প্রাণ শক্তিটা বা জীবনী শক্তিটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এবং এই যে শিক্ষা ব্যবস্থার যে নোট দেওয়ার যে ব্যাপারটা, মাস্টার মহাশয়রা যেটা নোট দিচ্ছেন, এটা লেখক কি করছেন, একদল বাজিকরের সাথে তুলনা করছেন। বাজিকর মানে জাদুকর, জাদুকরের সাথে তিনি তুলনা করছেন যে জাদুকর কি করে, একদল জাদুকর আছে যারা কি করে বন্দুকের গুলিটা হচ্ছে গিলে ফেলে, মানুষকে অবাক করার জন্য গিলে ফেলে এবং সেটা আবার উগলে দেয়, আবার উল্টা বের করে দেয়। তখন কি করে মানুষ এটা দেখে খুব আনন্দিত হয়, মানুষ ভাবে যে মানে খুব সুন্দর কারসাজি হচ্ছে। হ্যাঁ, এটা করে সে একটা কৌশল অবলম্বন করে সেটাকে নিজের মধ্যে রাখছে, আবার উগলে দিচ্ছে, তাহলে এটা খুবই একটা কৌশলের একটা ব্যাপার, যে সে খুবই কৌশলী একজন জাদুকর আমরা বলতে পারি। কিন্তু এটা তার কি প্রাণনাশের একটা ব্যাপার আছে তার মধ্যে, এটা কোনো সময় সে যদি গিলে ফেলে সেটা কিন্তু তার মধ্যে হজম হবে না, আর হজম না হলে সে কিন্তু মারা যাবে, কারণ এটা লোহার গুলি বিভিন্ন বড় বড়, তাহলে সে কিন্তু তার প্রাণনাশের একটা সম্ভাবনা আছে, মরে যাওয়ার একটা সম্ভাবনা আছে দুর্ঘটনা ঘটে। তাহলে এটা হচ্ছে খুবই তার জন্য একটা ক্ষতিকর একটা খেলা, তারপরেও সে করছে এই জিনিসটা। এটার সাথে তুলনা করা হচ্ছে আমাদের এই শিক্ষা ব্যবস্থাটা, যে যেখানে নোট দেওয়া হচ্ছে এবং শিক্ষার্থীরা নোটটাকে কোন রকম আত্মস্থ করে গিলে ফেলছে এবং পরীক্ষায় উগলে দিচ্ছে, এর ফলে তারা মার্ক ঠিকই পাচ্ছে, কিন্তু তাদের বোঝার ক্ষমতা এবং কোনো কিছু বুঝে সেটা আনন্দ নিয়ে পড়ার ক্ষমতাটা তাদের চলে যাচ্ছে। এর জন্য এটা বলা হচ্ছে যে তাদের কিন্তু প্রাণ শক্তি পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে। এরপর বলা হচ্ছে এতে জাতির প্রাণ শক্তি কিন্তু মনে যেন না ভাবে যে এতে জাতির প্রাণ শক্তি বাড়ছে। তাহলে লেখক বলছে যে মানুষ যেন মনে না করে যে জাতির প্রাণ শক্তি বা জীবনী শক্তি বৃদ্ধি পাচ্ছে, কারণ তারা হচ্ছে নোট মুখস্থ করে উগলাচ্ছে, আবার হচ্ছে পরীক্ষায় ভালো ফল করছে। এই ভালো ফল মানে আসলে তারা কিন্তু সুশিক্ষিত হচ্ছে না এবং তাদের প্রাণ শক্তি বাড়ছে না, প্রাণ শক্তি আরো কি হচ্ছে, তাদের প্রাণ শক্তি আরো কমে যাচ্ছে এবং কোনো কিছু বুঝে আনন্দ নিয়ে পড়ার এই শক্তিটাও তাদের কমে যাচ্ছে। স্কুল কলেজে শিক্ষা যে অনেকাংশে ব্যর্থ সে বিষয়ে প্রায় অধিকাংশ লোকই একমত। আমি বলি শুধু ব্যর্থ নয়, অনেক স্থলে মারাত্মক। কেননা আমাদের স্কুল কলেজের ছেলেদের স্বশিক্ষিত হবার সে সুযোগ, মানে নিজে নিজে শিক্ষিত হবার যে সুযোগটা সেটা এখানে দিচ্ছে না। শুধু তাই নয়, স্বশিক্ষিত হবার শক্তি পর্যন্ত নষ্ট করে দিচ্ছে। একটু আগে যেটা বললাম যে কোনো কিছু বুঝে পড়ার, নিজের মধ্যে আত্মস্থ করার যে ব্যাপারটা সেটাই স্টুডেন্টরা ভুলে যাচ্ছে, এবং এই শক্তিটাকেও কিন্তু এই শিক্ষা ব্যবস্থাটা, এই শিক্ষার সিস্টেমটা কি করছে, নষ্ট করে দিচ্ছে। স্টুডেন্টদের মধ্যে যে শক্তিটা রয়েছে সেই শক্তিটাকেও নষ্ট করে দিচ্ছে এই শিক্ষা ব্যবস্থা। আমাদের শিক্ষা যন্ত্রের মধ্যে যে যুবক নিষ্পেষিত হয়ে বেরিয়ে আসে তার আপনার বলতে আর বেশি কিছু থাকে না, যদি না তার প্রাণ অত্যন্ত কড়া হয়। সৌভাগ্যের বিষয় এই ক্ষীণপ্রায় জাতির মধ্যেও জনক এমন কঠিন প্রাণের লোক আছে, এহেন শিক্ষা পদ্ধতিও তাদের মনকে জখম করলেও একেবারে বধ করতে পারে না। তাহলে লেখক বলছেন যে আমাদের শিক্ষা এই ব্যবস্থার মধ্য দিয়ে যারা আসলে আসে, যারা হচ্ছে পাশ করে আসে, তাদের অনেকেই হচ্ছে
কি করে, অনেকের মধ্যেই হচ্ছে নিজ বলতে কোনো কিছু থাকে না, এই শিক্ষা ব্যবস্থার মধ্যেই তাদের প্রাণ শক্তিগুলো নষ্ট হয়ে যায়, এটাই বোঝানো হচ্ছে। আবার যাদের হৃদয় করা বা যাদের মন হচ্ছে অনেক বেশি একটু কি বেশি করা বা এখানে তীব্র বা তাদের মনটা খুবই শক্ত, এটা বোঝানো হচ্ছে। তারা কিন্তু সৌভাগ্যের বিষয় হচ্ছে তাদের এখানে কোনো রকম একটা সমস্যা হয় না, তারা এটা পার করে ঠিকই চলে আসতে পারে। তারপর তাদের এই শিক্ষা পদ্ধতিটা তাদের মনকে জখম করলেও একেবারে বধ করতে পারে না, মানে তাদের এই মনটাকে কিছুটা জখম করে দেয় বা কিছুটা এখানে আঁচড় গেড়ে দেয়, কিন্তু হচ্ছে এটাকে বধ করতে পারে না বা একবারে বিনাশ করে দিতে পারে না। আমি লাইব্রেরিকে স্কুল কলেজের উপরে স্থান দেই এই কারণে যে এই স্থলে লোকে স্বেচ্ছায় স্বচ্ছন্দ চিত্তে স্বশিক্ষিত হবার সুযোগ পায়। তাহলে এখানে বলছে যে আমি লাইব্রেরিকে, এখানে আমি বলতে লেখক বলছেন যে লাইব্রেরিকে স্কুল কলেজের উপরে স্থান দেই এই কারণে যে এই স্থলে লোকে স্বেচ্ছায় স্বচ্ছন্দ চিত্তে স্বশিক্ষিত হবার সুযোগ পায়। প্রতিটি লোক তার স্বীয় শক্তি ও রুচি অনুসারে নিজের মনকে নিজের চেষ্টায় আত্মার রাজ্যে জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। তাহলে লেখক কিন্তু অনেক কয়েক পৃষ্ঠা আগে আমরা পড়েছি যে কি বলছেন, যে লাইব্রেরিকে হাসপাতালের মতোই গুরুত্বপূর্ণ বলছেন এবং লাইব্রেরি প্রতিষ্ঠার জন্য বেশি গুরুত্বারোপ করেছেন। তাহলে লাইব্রেরিকে স্কুল কলেজের উপরে তিনি স্থান কেন দেন সেই কারণটা এখানে তিনি ব্যক্ত করেছেন। তিনি কি বলেছেন, তিনি বলেছেন এই স্থলে মানে লাইব্রেরিতে লোক স্বেচ্ছায় স্বচ্ছন্দ চিত্তে স্বশিক্ষিত হবার সুযোগ পায়, মানে লাইব্রেরিতে মানুষ বসে নিজের ইচ্ছা মতো কোনো কিছু পড়ার সুযোগ পায়। আর নিজে কোনো কিছু যদি নির্বাচন করে মানুষ পড়ে সেটা কিন্তু মানুষ আরো ভালো করে পড়তে পারে এবং গুরুত্ব সহকারে পড়তে পারে এবং সে বিষয়গুলো আরো ভালো করে জানতে পারে। সেখানে মুখস্থের কোনো ব্যাপার থাকে না, সেখানে বাধা ধরার কোনো নিয়ম থাকে না, সে তার ইচ্ছা মতো যেইটা বই ইচ্ছা সেটাই চর্চা করতে পারে। তাহলে সেজন্যই এখানে লেখক বলছেন যে লাইব্রেরিতে মানুষ স্বচ্ছন্দ চিত্তে মানে আনন্দের সাথে নিজে ভালো করে পড়ার হচ্ছে সুযোগ পায়। প্রতিটি লোক তার স্বীয় নিজ শক্তি ও রুচি অনুসারে নিজের মনকে নিজের চেষ্টায় আত্মার রাজ্যে জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। তাহলে এই নিজে যখন কোনো কিছু সে নির্বাচন করে পড়ছে তখন কিন্তু নিজে প্রাণ শক্তিটা জাগ্রত হয়, নিজে আরো মনোযোগী হয়ে ভালো করে সে জিনিসটা সম্পর্কে জানে, তাহলে এর মাধ্যমে তার কিন্তু অনেক উপকার হচ্ছে, সেটাই হচ্ছে বলছেন লেখক, এবং তার জ্ঞানের ভান্ডারও সমৃদ্ধ তিনি করতে পারছেন। স্কুল কলেজ বর্তমানে আমাদের যে অপকার করছে সে অপকারের প্রতিকারের জন্য শুধু নগরে নয় গ্রামে লাইব্রেরি প্রতিষ্ঠা করা কর্তব্য। মানে লেখক বলছেন যে স্কুল কলেজ যে আমাদের জ্ঞানের বা আমাদের মনের যে ক্ষতিটা করছেন সেই ক্ষতিটা পোষানোর জন্য বা পূরণ করে দেওয়ার জন্য শুধু শহরে নয় গ্রামেও লাইব্রেরি প্রতিষ্ঠা করা গুরুত্বপূর্ণ। আমি পূর্বে বলেছি যে লাইব্রেরি হাসপাতালের চাইতে কম উপকারী নয়, তার কারণ আমাদের শিক্ষার বর্তমান অবস্থায় লাইব্রেরি হচ্ছে এক রকম মনের হাসপাতাল। অতঃপর আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে বই পড়ার পক্ষ নিয়ে ওকালতি করবার বিশেষত প্রাচীন নজির দেখবার কি প্রয়োজন ছিল? বই পড়া যে ভালো তা কে না মানে? আমার উত্তর সকলে মুখে মানলেও কাজে মানে না। আচ্ছা, এখানে বলা হচ্ছে কি যে স্কুল কলেজে আচ্ছা এটা তো বললাম যে স্কুল কলেজ যে শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থাটা কি করছে, আমাদের মনকে বিষিয়ে দিচ্ছে। লাইব্রেরি আমাদের এই মনটাকে ঠিক করার জন্য একটা হচ্ছে কি যথেষ্ট একটা প্রতিষ্ঠান। এই জন্য লাইব্রেরি আমাদের শুধুমাত্র শহরে না গ্রামেও প্রতিষ্ঠা করা দরকার। এরপর বলা হচ্ছে কি যে লাইব্রেরিকে লেখক আগে কি করেছেন, হাসপাতালের চাইতে বেশি মানে হাসপাতালের সম কক্ষে বসিয়েছেন এবং বলছেন যে হাসপাতালের মতোই লাইব্রেরি প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ। তাহলে এটা লেখক বলেছেন এবং মানুষ বলতে পারে যে জিজ্ঞাসা করতে পারে যে আসলে বই পড়ার গুরুত্ব তো আমরা জানি, আপনি এত ওকালতি কেন করছেন? এটা তো সবাই জানে, লেখক এটাও জানে যে সবাই এটা জানে, তারপরেও আমি বই পড়তে বলছি। কেন বলছি? কারণ কি মুসলমান ধর্মে মানব জাতি দুই ভাগে বিভক্ত। আচ্ছা, লেখক কেন ওকালতি করছেন এটা তো মানুষ বলতে পারেন যে বই পড়া তো গুরুত্ব অনেক রয়েছে, এটা তো আমরা জানি। লেখক কেন বলছেন, আপনি কেন ওকালতি করছেন এই বিষয় নিয়ে?
এরকম মানুষ লেখককে প্রশ্ন করতে পারে, কিন্তু লেখক বলছেন যে আসলে আমি কেন বলছি, কারণ মানুষ জানে, জেনে শুনেও মানুষ কিন্তু মুখে মানছে না, তারা হচ্ছে কাজে করছে না, সেজন্য মুখে মানলেও হচ্ছে মানুষ কাজে করছে না, সেজন্য লেখক এটা গুরুত্ব আরোপ করে বলেছেন। এরপর বলা হচ্ছে যে মুসলমান ধর্মে মানব জাতি দুই ভাগে বিভক্ত, যারা কেতাবি আর এক যারা তা নয়। তাহলে মুসলমান ধর্মে এই প্রবন্ধ অনুসারে মানব জাতি দুই ভাগে হচ্ছে বিভক্ত। এখানে প্রশ্ন আসতে পারে যে মুসলমান ধর্মে মানব জাতি এই প্রবন্ধ অনুসারে কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে কি যারা কেতাবি, আরেকটা হচ্ছে যারা তা নয়। যারা কেতাবি আর একদল হচ্ছে তারা কেতাবি নয়। এরপর কি তাহলে বলা হচ্ছে কি মুসলমান ধর্মকে এখানে এই প্রবন্ধতে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কেতাবি আর একটা হচ্ছে কেতাবি নয়। বাংলায় শিক্ষিত সমাজ যে পূর্ব দলভুক্ত নয় এ কথা নির্ভয়ে বলা যায় না। আমাদের শিক্ষিত সম্প্রদায় মোটের উপর বাধ্য না হলেও বই স্পর্শ করেন না। ছেলেরা যে নোট পড়ে এবং ছেলের বাপেরা যে নজির পড়েন দুই বাধ্য হয়ে, অর্থাৎ পেটের দায়ে। সেজন্য সাহিত্য চর্চা দেশে একরকম নেই বললেই হয়, কেননা সাহিত্য সাক্ষাৎ ভাবে উদরপূর্তির কাজে লাগে না। তাহলে এখানে বলা হচ্ছে যে শিক্ষিত সমাজ মুখে মানছে যে বই পড়া গুরুত্বপূর্ণ এবং তারা বইটা এটা মেনে নিচ্ছে, স্বীকারও করছে, কিন্তু তারা আসলে বই পড়ছে না। কেন বই পড়ছে না? তারা আসলে কি বলা হচ্ছে যে তারা বাধ্য হয়ে, যখন বাধ্য হচ্ছে তখন বই স্পর্শ করছে, আর যে বইটা তাদের জীবিকার তাগিদে দরকার পড়া সেই বইটা সে পড়ছে, সে তার বাইরে কিছুই পড়ছে না। যেমন শিক্ষার্থী কি করছে, ছেলেরা কি নোট পড়ছে পরীক্ষায় পাশ এবং ফল লাভের জন্য তারা নোট পড়ছে, এবং এই ছেলের বাবারা কি করছে, তার বাবারা হচ্ছে যদি উকিল হয়ে থাকে তাহলে তারা কি নজির পড়ছেন। নজির মানে হচ্ছে এই যে মামলা মোকদ্দমার যে পূর্বের ইতিহাসটা, সেটা মানে কোন একটা মামলা কেউ করেছে, সেটা নিয়ে একজন হচ্ছে কেস লড়বেন, তাহলে সে কি করবেন, তার আগে মামলাটাতে কি হয়েছে না হয়েছে সেই জিনিসগুলো কি ইতিহাসটা পড়বেন, সেটাই হচ্ছে নজির। তাহলে এটাই বলা হচ্ছে যে তাহলে তার বাবা যদি উকিল হয়ে থাকেন তাহলে সে কিসের বই পড়ছেন, এই মামলা মোকদ্দমা বা কেস লড়ার জন্য যে যে ইতিহাসগুলো দরকার কেসের রিলেটেড, সেটাই হচ্ছে তিনি পড়ছেন। এর বাইরে কিন্তু অন্য সাহিত্য চর্চা তিনি করছেন না। তাহলে তার জীবিকার তাগিদে যতটুকু দরকার সেটাই তিনি করছেন। এটাই বলা হচ্ছে যে পেটের দায়ে, সেজন্য সাহিত্য চর্চা দেশে একরকম নেই বললেই হয়। আর এই যে মানুষজন, ছেলেরা কি করছেন, নোট পড়ে পরীক্ষায় ফল লাভের জন্য আশা করছেন, আর ছেলের বাবারা তাদের জীবিকার তাগিদে যতটুকু দরকার ততটুকু পড়ছেন, কেউ কিন্তু সাহিত্য চর্চা করছে না। সেজন্য এখানে বলা হয়েছে যে এই জন্যই দেশে সাহিত্য চর্চা নেই, কারণ কি মানুষ জীবিকার তাগিদে যতটুকু দরকার ততটুকুই করছে, এর বেশি কিছু করছে না। কেননা সাহিত্য সাক্ষাৎ ভাবে উদরপূর্তির কাজে লাগে না। উদরপূর্তি মানে কি, মানে পেট ভরার জন্য, টাকা উপার্জনকে এখানে বলা হচ্ছে যে টাকা হলেই কি আমরা দুবেলা দুমুঠো খেতে পারি, তাহলে সেটাই বলা হচ্ছে যে সাহিত্য আসলে কিন্তু সাহিত্য উদরপূর্তির কাজে লাগে না, তাই মানুষ সাহিত্য চর্চা করছে না। বাধ্য হয়ে বই পড়ায় আমরা কতটা অভ্যস্ত হয়েছি যে কেউ স্বেচ্ছায় বই পড়লে আমরা তাকে নিষ্কর্মার দলে ফেলে দেই, অথচ এ কথা কেউ অস্বীকার করতে পারেন না যে জিনিস স্বেচ্ছায় না করা যায় তাতে মানুষের মনের সন্তোষ নেই। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে এখন বই পড়ার জিনিসটা এমন হয়ে গেছে যে মানুষ জীবিকার তাগিদে যতটুকু লাগছে ততটুকুই অন্বেষণ করে এবং উদরপূর্তি করছে, মানে তাদের পেট ভরাচ্ছে বা পেটকে শান্ত রাখছে কি। আর যে লোক কি হচ্ছে, একটু সময় পাচ্ছে, সে নিজে আনন্দ মতো সুন্দর করে বই পড়ছে, তাকে আমরা কি বলছি যে নিষ্কর্মা, তার কোনো কাজ নেই, সেজন্য সে বসে বসে বই পড়ে সারাদিন। আমরা এরকম নিষ্কর্মার দলে তাদের ফেলে দিচ্ছি, কিন্তু আসলে আমরা এটা বুঝতে পারছি না যে আসলে নিজে নিজে কোনো কিছু স্বেচ্ছায় করছে, স্বেচ্ছায় যে জ্ঞানটা অর্জন করছে সেটাই আসলে সর্বশ্রেষ্ঠ জ্ঞান সে অর্জন করছে, এবং সেই জ্ঞানটাই তার সারা জীবন কাজে লাগবে। এটা আসলে আমরা বুঝতে পারছি না। আমরা শুধু তাকে ভাবছি যে সে নিরিবিলি বসে বসে বই পড়ছে, তার মানে তার কোনো কাজ নেই, সে হচ্ছে একটা নিষ্কর্মা, বা সে হচ্ছে তার কোনো কর্ম নেই, এজন্য সে বই পড়ছে, এরকম বলে ফেলছি। এরপরে হচ্ছে কি একমাত্র উদরপূর্তিতে মানুষের সম্পূর্ণ মনোসন্তুষ্টি হয় না, এ কথা আমরা সকলেই জানি যে উদরের দাবি রক্ষা না করলে মানুষের দেহ বাঁচে না।
কিন্তু একথা আমরা সকলে মানি যে মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না। তাহলে এখানে বলা হচ্ছে একমাত্র উদর পূর্তিতে মানুষের সম্পূর্ণ মনসন্তুষ্টি হয় না। মানে এখানে লেখক বলছেন যে শুধুমাত্র পেট ভরালেই মনের শান্তি কিন্তু হয় না। হ্যাঁ, কথা আমরা সকলেই জানি যে উদরের দাবি রক্ষা না করলে মানুষের দেহ বাঁচে না। মানে ঠিক মতো খাবার না খেলে মানুষ কি মরে যাবে, বেঁচে থাকতে পারবে না প্রতিদিন খাবার না খেলে। কিন্তু একথাও সত্য যে যদি মনের দাবি আমরা রক্ষা না করি তাহলে আমাদের আত্মা বেঁচে থাকবে না। মনের দাবি রক্ষা না করলে আত্মা বেঁচে থাকবে না, আত্মার আস্তে আস্তে মৃত্যু ঘটবে। তাহলে লেখক বলছে যে আসলে খেয়ে দিয়ে পেট ভরানোটাও গুরুত্বপূর্ণ এবং এর জন্য মানুষ বেঁচে থাকে, খেয়ে মানুষ বেঁচে থাকে। এটা যেরকম সত্য ঠিক তেমনি যদি মনের দাবি বা মনে যেটা চাই সেটা আমরা না করি তাহলে কিন্তু আমাদের আত্মাও বেঁচে থাকবে না। লেখক এটাই বলছেন। দেহ রক্ষা অবশ্য সকলেরই কর্তব্য, কিন্তু আত্মরক্ষাও অকর্তব্য নয়। দেহকে রক্ষা করা বা খেয়ে পড়ে বেঁচে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আত্মাকেও রক্ষা করা আমাদের কর্তব্য, এটা আমাদের অকর্তব্য নয়। মানবের ইতিহাসের পাতায় পাতায় লেখা রয়েছে যে মানুষের প্রাণ মনের সম্পর্ক যত হারায় ততই তা দুর্বল হয়ে পড়ে। মনকে সজাগ ও সবল রাখতে না পারলে জাতির প্রাণ যথার্থ স্ফূর্তি লাভ করে না। তারপর যে জাতি যত নিরানন্দ সে জাতি তত নির্জীব। তাহলে এখানে বলা হচ্ছে কি, যে জাতি যত নিরানন্দ সে জাতি তত নির্জীব। একমাত্র আনন্দের স্পর্শেই মানুষের মন প্রাণ সজীব, সতেজ ও সরাগ হয়ে ওঠে। সুতরাং সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ হচ্ছে জাতির জীবনী শক্তি হ্রাস করা। অতএব কোন নীতির অনুসারেই তা কর্তব্য হতে পারে না, অর্থনীতিরও নয়, ধর্মনীতিরও নয়। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে যে আমরা যদি আমাদের মনকে, আত্মার দাবিকে না রাখি তাহলে আমাদের মনটা ভালো বা সুস্থ থাকবে না। আর যদি আমাদের মন সজাগ সবল আমরা রাখতে না পারি তাহলে আমরা আসলে যথার্থ আনন্দিত হব না বা কোনো কিছু থেকে আনন্দ পাবো না, আমরা একদম নিরানন্দ নির্জীব হয়ে যাব। মানে আমরা একটা মৃতপ্রায় মানুষের মতো হয়ে যাব সহজ কথায়। আর যে এরকম করে যদি আমরা একটা জাতি গঠন করি যে আমাদের আত্মার কোনো শান্তি নেই, আমরা এরকম নিরানন্দ নির্জীব, তাহলে আমরা আসলে কি হয়ে যাব, যে জাতি যত নিরানন্দ সে জাতি তত নির্জীব। মানে যার মধ্যে কোনো আনন্দ নেই, যে জাতির মধ্যে কোনো আনন্দ নেই সে আসলে নির্জীব, মানে একটা বস্তুর মতো, জড় পদার্থের মতো হয়ে যাবে। একমাত্র আনন্দের স্পর্শে মানুষের মন প্রাণ সজীব ও সতেজ হয়ে ওঠে। মানে যখন আমরা কোনো কিছু আনন্দ পাবো, আনন্দ নিয়ে কোনো কিছু করব, আমাদের মনে আনন্দ থাকবে, তখন কিন্তু সবকিছুই ভালো লাগে। তাহলে সেটাই বলা হচ্ছে যে আমরা যখনই আমাদের মনের মধ্যে আনন্দ থাকবে তখনই আমরা মন প্রাণ সজীব, সতেজ, সরাগ হয়ে থাকবে। সুতরাং সাহিত্য চর্চা থেকে কিন্তু আমরা এই আনন্দটা পেতে পারি। লেখক এটাই বুঝাচ্ছেন যে আমাদের আসলে মনকে বাঁচানোর জন্য আত্মার দাবি পূরণ করতে হবে। আত্মার দাবি পূরণ করলে আমরা সতেজ থাকবো, প্রফুল্ল থাকবো, আমাদের আনন্দিত থাকবো, আমাদের সবকিছু ভালো লাগবে এবং এক একটা ভালো জাতি তৈরি হবে। সুস্থ সবল মনের দিক থেকে শান্তিপূর্ণ একটা জাতি সৃষ্টি হবে এবং তখন সে জাতি আসলে একটা প্রকৃত জাতি হবে এবং স্বশিক্ষিত সুশিক্ষিত একটা জাতি হবে। আর এই সাহিত্য চর্চা থেকে কিন্তু আমরা এই আনন্দটা পাই। আর যারা সাহিত্য চর্চা করে না তারা এই আনন্দটা থেকে বঞ্চিত হচ্ছে, তাদের জীবনী শক্তি বা প্রাণ শক্তি হ্রাস পাচ্ছে। কাব্যামৃতে যে আমাদের অরুচি ধরেছে সে অবশ্য আমাদের দোষ নয়, আমাদের শিক্ষার দোষ। এই যে আমরা সাহিত্য চর্চা করছি না, কাব্যগ্রন্থ পড়ছি না, এটার জন্য আসলে আমাদের যে অরুচি, না পড়াটা, এটাকে বলছে অরুচি। এই অরুচি কেন হয়েছে সেটার কারণ হচ্ছে আসলে আমাদের একার দোষ নয়, এটা কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার দোষ। যার আনন্দ নেই সে নির্জীব, এ কথা যেমন সত্য, সে নির্জীব তারও আনন্দ নেই সে কথাও তেমন সত্য। মানে এখানে কথাটা ঘুরিয়ে বলেছে, যে প্রথমে বলেছে যার আনন্দ নেই সে হচ্ছে নির্জীব, তারপরে বলা হচ্ছে যে নির্জীব তার আনন্দ নেই। ঠিক আছে, মানে যার আনন্দ নেই সে একটা জড় পদার্থের মতো হয়ে গেল, আর যারা জড় পদার্থের মতো তার মধ্যে কোনো আনন্দ নেই। তারপরে বলা হচ্ছে কি, যে আমাদের শিক্ষাই আমাদের নির্জীব করেছে।
এই যে আমরা নির্জীব, আমাদের মধ্যে কোনো প্রাণ শক্তি নেই, এটা কে করেছে? এটার মূল হোতা হচ্ছে কি আমাদের আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থাটাই হচ্ছে আমাদেরকে প্রাণ শক্তিহীন নির্জীব করে তুলেছে। জাতীয় আত্মরক্ষার জন্য এই শিক্ষার উল্টো টান যে আমাদের টানতে হবে, এ বিষয়ে আমি নিঃসন্দেহ মানে এখানে বলেছে লেখক যে এই শিক্ষা ব্যবস্থাটা আসলেই ত্রুটিপূর্ণ, এটাকে চেঞ্জ করতে হবে, এটাকে পরিবর্তন করতে হবে, এটাকে ভালো একটা শিক্ষা ব্যবস্থায় রূপান্তর করতে হবে। এটাই লেখক বলছেন যে এই বিষয়ে আমি একদম নিঃসন্দেহ যে আমাদের এই শিক্ষা ব্যবস্থাটাকে অবশ্যই পরিবর্তন করতে হবে, ভালো একটা শিক্ষা ব্যবস্থায় রূপান্তর করতে হবে। এই বিশ্বাসের বলেই আমি স্বেচ্ছায় সাহিত্য চর্চার সপক্ষে এত বাক্য ব্যয় করলুম। লেখক বলছেন যে এইটাই তার বিশ্বাস যে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে পরিবর্তন করতে হবে, আর এটার জন্যই তিনি এত কিছু বলেছেন, এত কথা বলেছেন। সেই বাক্যে আপনাদের মনোরঞ্জন করতে সক্ষম হয়েছি কিনা জানি না। লেখক বলছেন যে আমি এত বাক্য বললাম, এত কিছু বললাম, এত উদাহরণ দিলাম, এর মাধ্যমে কি আমি আপনাদেরকে মনোরঞ্জন করতে পেরেছি বা আনন্দিত করতে পেরেছি? তোমাদের মনকে কি কোনোভাবে একটু ডাইভার্ট করতে পেরেছি? করতে সক্ষম হয়েছে কিনা জানি না, সম্ভবত হয়নি। লেখক বলছেন যে আমি হয়তো তোমাদের মনোরঞ্জন বা আনন্দিত তোমাদেরকে করতে পারিনি, কেননা আমাদের দুরবস্থার কথা যখন স্মরণ করি তখন খালি কোমল সুরে আলাপ করা আর চলে না, মনের আক্ষেপ প্রকাশ করতে মাঝে মাঝেই কড়ি লাগাতে হয়। তাহলে এখন লেখক বলছেন যে আমাদের এত যে দুরবস্থা, এত যে সমস্যার মধ্য দিয়ে আমরা আছি, আমাদের এত জাতিগত সমস্যা, শিক্ষা ব্যবস্থার সমস্যা, আমরা সাহিত্য চর্চা করছি না, আমাদের শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ, লাইব্রেরি বেশি বেশি প্রতিষ্ঠা করতে হবে, আমাদের লাইব্রেরি নেই, সাহিত্য চর্চার সুযোগ নেই। তাহলে লেখক এই দুরবস্থার কথাগুলো যখন তার মাথার মধ্যে কাজ করে, তিনি যখন মনে করেন, তখন আসলে তার মেজাজ গরম হয়ে যায় এবং মাথা তখন ঠান্ডা থাকে না, এবং তখন তিনি কোমল সুরে আলাপ করতে পারেন না। সেটাই বললেন যে সেটা আসলে কোমল সুরে বলার কিছু নেই, এবং তিনি বলছেন যে মনের আক্ষেপ প্রকাশ করতে মাঝে মাঝেই কড়ি লাগাতে হয়। তিনি আরো বলছেন এই লাইনের দ্বারা যে আসলে আমাদের যে এত সমস্যা, এত কিছু, এগুলার আসলে আমাদের এমনি এমনি মুখে বললেই হবে না, এগুলো আমাদের সেমিনারের মাধ্যমে বা বই প্রকাশের মাধ্যমে, আমাদের শিক্ষা ব্যবস্থা হচ্ছে ভালো সমস্যা দূরকরণের মাধ্যমে আসলে আমরা এগুলো দূর করতে পারি। লেখক এটাই বলেছেন যে তাহলে কড়ি লাগাতে হয় মানে কি, টাকা পয়সা খরচ করে সেমিনার আয়োজন করতে হবে, বেশি বেশি বই লিখতে হবে, সাহিত্য চর্চা করতে হবে, তাহলেই কিন্তু আমাদের এই সমস্যা দূর হবে। তাহলে আমরা এতক্ষণ প্রমোদ চৌধুরীর লেখা বই পড়া প্রবন্ধটি পড়লাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো বই পড়া প্রবন্ধটি। পুরো প্রবন্ধটি লাইন বাই লাইন এবং অনুধাবন সহ ব্যাখ্যা করে দিয়েছি। তোমরা বারবার ভিডিওটি দেখলে আশা করছি এটা ক্লিয়ার হয়ে যাবে। আর কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করবে। এখন আমরা চলে যাচ্ছি বই পড়া প্রবন্ধের লেখক পরিচিতি পড়ব। তো প্রমোদ চৌধুরীর জন্মসাল হচ্ছে 1868 আর 1946 সালে তার মৃত্যু সাল। তাহলে প্রমোদ চৌধুরী 1868 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1946 সালে মৃত্যুবরণ করেছেন। আগের ক্লাসেও বলেছি তোমাদের যে সকল লেখক এবং হচ্ছে কবির ক্ষেত্রে জন্মসাল এবং মৃত্যুসালগুলো এভাবে তোমরা শর্ট করে করে নামের পাশে লিখে লিখে মুখস্থ করবে এবং বইয়ে লিখে রাখবে। তাহলে বইয়ের পাতা উল্টানোর সময় বারবার চোখে পড়লে তোমাদের মনে থাকবে। তিনি 1890 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতে MA ডিগ্রি লাভ করেন। তাহলে প্রমোদ চৌধুরী 1890 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতে MA ডিগ্রি লাভ করেন। 1890 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে MA ডিগ্রি তিনি অর্জন করেছেন। তার সাহিত্যিক ছদ্মনাম হচ্ছে বীরবল। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা বিভিন্ন ভাবে আসতে পারে। তাহলে প্রমোদ চৌধুরীর ছদ্মনাম হচ্ছে বীরবল। প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি, এটা আসতে পারে। সাহিত্যিক ছদ্মনাম কি, বীরবল, অথবা বীরবল কার সাহিত্যিক ছদ্মনাম, তখন আমাদের লিখতে হবে প্রমোদ চৌধুরী। তার সম্পাদিত সবুজ পত্র বাংলা সাহিত্যে চলতি ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে। তার সম্পাদিত সবুজ পত্র বাংলা সাহিত্যে, আচ্ছা, তার সম্পাদিত পত্রিকা হচ্ছে সবুজ পত্র। তার সম্পাদিত পত্রিকা হচ্ছে সবুজ পত্র, চলিত ভাষারীতিতে প্রবর্তন করেছেন। আর এই সবুজ পত্র পত্রিকাটি তিনি চলতি ভাষারীতি প্রবর্তনে হচ্ছে অগ্রণী ভূমিকা পালন করেছে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বস্তুত তারই নেতৃত্বে বাংলা সাহিত্যে নতুন গদ্যধারা সূচিত হয়। তাহলে নতুন গদ্যধারা আসলে কার নেতৃত্বে সূচিত হয়? প্রমোদ চৌধুরীর নেতৃত্বে।
নেতৃত্বে সূচিত হয়। তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে বীরবলের হালখাতা, রায়তের কথা, চার ইয়ারি কথা, আহুতি, প্রবন্ধ সংগ্রহ, নীল লোহিত এবং সনেট পঞ্চাশত পদাচরণ। সনেট পঞ্চাশত পদাচরণ। তাহলে উল্লেখযোগ্য গ্রন্থগুলো কি কি পেলাম? বীরবলের হালখাতা, রায়তের কথা, চার ইয়ারি কথা, আহুতি, প্রবন্ধ সংগ্রহ, নীল লোহিত, সনেট পঞ্চাশত এবং পদাচরণ। এই ছিল আজকে আমাদের ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্লাসটি। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ।